পবিত্র হজ লাখো কণ্ঠে লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাতের ময়দান। জাহান্নাম থেকে মুক্তি ও গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন হাজিরা। স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে ছুটছে মানুষ। লঞ্চ ঘাট থেকে যাত্রী বোঝাই করে ছাড়ছে লঞ্চ। মহাসড়কেও যানবাহনের চাপ, ট্রেনের ছাদেও যাত্রী। অবৈধ কয়েকশো বাস কাউন্টার উচ্ছেদের সপ্তাহ না পেরোতেই আগের রূপে টিটিপাড়া মোড় থেকে ধোলাইপাড়, অকেজো সায়দাবাদ টার্মিনাল, রাস্তার পাশ থেকে যাত্রী তোলায় বাড়ছে যানজট। সড়কে শৃঙ্খলা ফেরাতে চালু হওয়া এআই প্রযুক্তি নির্ভর মামলা নিয়ে প্রতারণা। বিআরটি এর ওয়েবসাইট ক্লোন করে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। গ্রাহকদের সচেতন হওয়ার পরামর্শ। এবং ভয়াবহ আগুনে পড়ল রাজধানীর কালশী বস্তি। শতাধিক ঘর ছাই। ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তে কমিটি। ভোরের সময়ের সঙ্গে আছে আমি তাজমিলা খান। আজ পবিত্র হজ, 9 জিলহজ, হজের মূল দিন। এই দিনটি রয়েছে ঐতিহাসিক ও আধ্যাত্মিক অনন্য গুরুত্ব। এখানেই বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিস্তারিত আব্দুল্লাহ তামিমের রিপোর্ট। 9 জিলহজ ইসলামী বর্ষগণনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি। এদিন হাজিরা ফজরের পর মিনা থেকে আরাফাতের ময়দানের দিকে রওনা হন। এরপর সেখানে দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করেন। আরাফার দিন এমন এক ঐতিহাসিক দিন যেদিন হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম আরাফাতের ময়দানে পুনর্মিলিত হয়েছিলেন। আর এই ময়দানেই নবীজি হিজরতের 10ম বছরে উপস্থিত লাখো সাহাবীর সামনে দিয়েছিলেন বিদায়ী হজের ঐতিহাসিক ভাষণ, যেখানে তুলে ধরেন মানবাধিকার, নারীর অধিকার, জীবন মর্যাদা ও ইসলামী ভ্রাতৃত্বের ঘোষণা। আজকের দিন হাজিরা কাটাচ্ছেন তওবা, কান্না আর দোয়ার মধ্য দিয়ে। কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ দুহাত উঁচু করে প্রিয়জনদের জন্য দোয়া করছেন। হাদিসে এসেছে, আরাফার দিন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে সবচেয়ে বেশি বান্দাদের মুক্তি দেন। আজ সূর্যাস্ত পর্যন্ত হাজিরা এখানে থাকবেন এবং জোহর ও আসর নামাজ একসঙ্গে পড়বেন। এরপর রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে, যেখানে রাত কাটাবেন খোলা আকাশের নিচে। সেখানে একসঙ্গে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। ভোর হলে নিবেন জামারাতে যাওয়ার প্রস্তুতি। এই সেই ঐতিহাসিক আরাফাতের ময়দান। এই ময়দানে অনুষ্ঠিত হয় পবিত্র হজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফাত সম্পর্কেই বলেছেন, আল হাজ্জু আল আরাফাতু, আরাফাই হচ্ছে হজ। আজ লাখ লাখ মুসলিম এই আরাফার ময়দানে সমবেত হয়েছেন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, আরাফাতের ময়দান, সৌদি আরব। জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষ। বৈরী আবহাওয়া থাকলেও প্রধান জামাত হবে সকাল 8টায় বায়তুল মোকাররম মসজিদে। ময়দান পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, এবার একসঙ্গে নামাজ আদায় করবেন 35,000 মুসল্লি। এছাড়া 8 ঘন্টার মধ্যে দক্ষিণ সিটির কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলেও জানান তিনি। জাতীয় ঈদগাহ ময়দানে টানানো হয়েছে সামিয়ানা। বিভিন্ন পয়েন্টে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। দিনরাত এক করে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রোববার সকালে ময়দান পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। জানান, ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ 35,000 মুসল্লি। বৈরী আবহাওয়া থাকলে প্রধান জামাত হবে সকাল 8টায় বাইতুল মোকাররমে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7:30 অনুষ্ঠিত হবে। আশা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মহামান্য রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ সহ বিদেশি কূটনীতিকগণ জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করবেন। ঈদুল আজহার প্রথম দিনে কুরবানির বর্জ্য 8 ঘন্টার মধ্যে অপসারণ করার চ্যালেঞ্জ নিয়েছে দক্ষিণ সিটি। এই কর্মযজ্ঞে অংশ নেবেন প্রায় 13,500 কর্মী। প্রধানমন্ত্রী আমাদেরকে 12 ঘন্টা সময় দিয়েছে,
কিন্তু আমরা সময় নির্ধারণ করছি 8 ঘন্টা, 4 ঘন্টা হাতে রেখেছি। আমরা ইনশাল্লাহ 12 ঘন্টা লাগবে না, আমরা বিশ্বাস করি এর আগেই আমরা সম্পাদন করতে পারবো। ঈদগাহে নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সাদা পোশাকে কাজ করবে বিশেষ টিম। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ঈদের টানা ছুটির শুরুতেই সড়ক, রেল ও নৌপথে মানুষের ঢল। ভিড় থাকলেও চোখে মুখে ঈদ আনন্দ নিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনাল ছাড়ছে দক্ষিণাঞ্চলের মানুষ। নবীনগর চন্দ্রা মহাসড়কের 15 কিলোমিটার অংশে দেখা গেছে ধীর গতি। এদিকে বগি উপচে ট্রেনের ছাদে চেপেও গ্রামে ফিরছেন ঘরমুখো মানুষ। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে ছুটছেন সবাই। লঞ্চ, ট্রেন, সড়ক সব পথেই ঘরমুখো মানুষের ঢল। সাইরেন বাজিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যায় একের পর এক লঞ্চ। ভিড় থাকলেও চোখে মুখে ঈদ আনন্দ নিয়ে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ। বাপ মা আছে, ভাই বোন আছে, সবাই আছে, সবাই ঈদ করবো ইনশাল্লাহ। ভালো লাগে, সবার সাথে একসাথে একটা আনন্দ অন্যরকম পাওয়া যায়। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করে নৌ প্রতিমন্ত্রী জানান, যেসব লঞ্চ মালিক ডিজিটাল স্ক্রিনে ভাড়ার তালিকা দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকটি লঞ্চে আগেরবার লেখা ছিল, এবার আমরা ডিজিটাল ডিসপ্লেতে সেটি প্রদর্শন করতে বলেছি। সবাই ডিজিটাল ডিসপ্লে লাগিয়েছেন। দু একটা লঞ্চে ভাড়াটা মানে যেই নির্ধারিত ভাড়ার কম ভাড়া যেটি তারা নেবে সেটি লাগায়নি। আমরা প্রত্যেকটি লঞ্চকে জরিমানা করেছি। বেশিরভাগ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও উত্তরের পথে রয়েছে ভোগান্তি। সোমবার দুপুরের পর থেকে চাপ বাড়ে শিল্পাঞ্চলের নবীনগর ও চন্দ্রা সড়কে। বাইপাইল শ্রীপুর এলাকায় রয়েছে তীব্র যানজট। গাজীপুরের চন্দ্রা থেকে চৌরাস্তা পর্যন্ত দেখা যায় যানবাহনের ধীরগতি। এ সময় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। বহুত কষ্ট করে ঢাকা থেকে আসতেছি আর কি, গাড়ির ভাড়া অনেক বেশি, তারপরে আমাদের যেতে হচ্ছে পরিবার নিয়ে। ঈদের প্রথম দিনে যে এত জ্যাম হবে আমরা তো কখনো কল্পনা করতে পারিনি। গাড়ি ভাড়া বেশি চাই, গোবিন্দগঞ্জেরও চাচ্ছে 1200, রংপুরে চায় 1200, স্বাভাবিক ভাড়া 300-400 এরকম, দাম চাই 1200-1500, 2000। যাত্রী চাপে তীর ধারণের জায়গা নেই রেল স্টেশনে। কাঙ্ক্ষিত ট্রেন এলেই হুমড়ি খেয়ে পড়ছেন যাত্রীরা। জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই ওঠেন ছাদে। উত্তরবঙ্গের অধিকাংশ ট্রেনই 2 থেকে আড়াই ঘন্টা দেরিতে ছাড়লে ভোগান্তিতে পড়েন ঘরমুখো মানুষ। খুব ঝামেলা হচ্ছে, একজনের উপরে একজন দাঁড়িয়ে আছে। সামাজিক ব্যবস্থা খুবই সুন্দর আছে, কিন্তু টিকিট ছাড়া যাত্রী না ওঠে। ঝুঁকি হলে কিছু করার নাই ভাই, বাবা মার টানে যাইতে হবে, মাস্ট। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক, রেল স্টেশন ও নৌপথে নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সদরঘাটে আছেন সহকর্মী তুষার আহমেদ ইমন। ঈদযাত্রার খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ঠিক আজকে ভোরেও সেই চিরচেনা ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে। তবে আজকের এই ভিড়ে কোনো ক্লান্তি নেই মানুষের মুখে। আজকের এই ভিড়ে এক প্রশান্তি আছে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার যে আনন্দ সবার মুখে কিন্তু সেটি ফুটে উঠছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে আমরা সকাল থেকেই ছিলাম এবং এখানে কিন্তু বিভিন্ন পন্টুনগুলোতে বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং তবে যেই ভিড় অপ্রত্যাশিত, অর্থাৎ যেই চাপটি থাকলে আসলে ঈদযাত্রায় মানুষের ভোগান্তি হবে, সেই চাপ কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে না। এবং বিভিন্ন বিষয়ে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি। এই যে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা, এটি তারা খুব ভালোভাবে সুষ্ঠুভাবে হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং বেশ কয়েকটি প্রশ্ন থাকে প্রতিবার ঈদে, বেশ কয়েকটি বিষয় থাকে যেগুলো নিয়ে আসলে তাদের অভিযোগ থাকে, যেমন অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি। কিন্তু এবার কিন্তু তারা বলছিলেন, কেউ কেউ যদিও অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে অভিযোগ করছিলেন আমাদের কাছে, কিন্তু বেশিরভাগই বলছিলেন যে নির্ধারিত তালিকার যে ভাড়া দেয়া ওই অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে। এবং আমরা কিন্তু দেখেছি যে ভাড়ার যে তালিকাগুলি সেগুলো কিন্তু কয়েকটি প্ল্যাটফর্মে টানিয়ে দেওয়া আছে। বিশেষত যে তালিকায় যে ভাড়াগুলো আছে তার চেয়ে বরং ঈদ উপলক্ষে কিছুটা ছাড় দিয়ে কম ভাড়া নেওয়া হচ্ছে। এবং নিরাপত্তাজনিত যে বিষয়টি, এই বিষয়টিও বেশ ভালোভাবে খেয়াল রাখছেন লঞ্চ টার্মিনাল কর্তৃপক্ষ, কারণ কোস্টগার্ড, আনসার ভিডিপি, পুলিশ বাহিনী, সেনাবাহিনী এবং বিআইডব্লিউটি এর যে কর্তৃপক্ষ, তারা সমন্বিতভাবে নিরাপত্তার বিষয়গুলো খেয়াল রাখছেন যাতে করে যাত্রী ভোগান্তি না হয়। এবং লঞ্চ টার্মিনালগুলোতে সকাল থেকে কিন্তু লঞ্চ ছাড়া হবে এবং যে সেন্ট্রাল সাউন্ড সিস্টেম, সেন্ট্রাল কন্ট্রোল রুম সিস্টেম
উভয় ব্যবস্থায় রাখা হয়েছে এবং সেন্ট্রাল সাউন্ড সিস্টেমের মাধ্যমে তারা ঘোষণা করছে বিভিন্ন বিষয়, কোন লঞ্চ কখন ছাড়া হবে এবং কোন লঞ্চে যাত্রীরা উঠবে, এই বিষয়গুলো খেয়াল রাখা হচ্ছে। এবং আমরা প্রতিবার ঈদেই কিন্তু একটি বিষয় বেশ উদ্বেগজনক হয়ে ওঠে সবার মাঝে। আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে লঞ্চে উঠতে গিয়ে বা নামতে গিয়ে যাত্রী পড়ে যাচ্ছে এবং দুর্ঘটনা ঘটে যাচ্ছে, এবং সেটি কিন্তু এবার লক্ষণীয় নয়, কারণ লঞ্চে ওঠার ক্ষেত্রে কাঠের সিঁড়ি দেয়া হচ্ছে, যেটির মাধ্যমে যাত্রীরা খুব সহজেই উঠতে পারছে। এবং যাত্রীদের কাছে আমরা শুনছিলাম যে তাদের যে চাপ হলে তাদের বাসায় যেতে অসুবিধা হতো, সেই চাপটি এখনও লক্ষ্য করা যাচ্ছে না। এবং ঈদের কিন্তু আর মাত্র 2 দিন বাকি থাকলেও যে প্রচণ্ড ভিড়ের আশঙ্কা সেটি নেই। এবং আজকে সকালেও কিন্তু বৃষ্টি হচ্ছিল, কিছু কিছু যাত্রীর মধ্যে উৎকণ্ঠা দেখা যাচ্ছিল যে আসলে বৃষ্টির কারণে কোনো সমস্যা হবে কি না, কিন্তু সেই হারে যে বৃষ্টির বা আবহাওয়ার যে দুর্যোগের যে চিন্তা, সেই চিন্তাগুলো আমরা আসলে যাত্রীগুলোর মধ্যে তেমনভাবে দেখিনি। কারণ আবহাওয়া সতর্কীকরণ কেন্দ্র, আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র এবং লঞ্চ টার্মিনাল কর্তৃপক্ষ BIWTA এমনভাবে এই আবহাওয়ার বিষয়গুলো সমন্বয় করছে যে তাদের মধ্যে আসলে এই আবহাওয়া সংক্রান্ত যে ভয় সেটিও কাজ করছে না। সব মিলিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রিয়জনের কাছে যে যাওয়ার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এবং ইট পাথরের দেয়াল ছেড়ে সেই ঘরের টানে ফিরে যাওয়ার যে প্রয়াস, সেটিই যেন সবার মুখে বাস্তবায়ন হচ্ছে। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সরাসরি যুক্ত ছিলাম। অপরিকল্পিত BRT প্রকল্পে ঈদযাত্রা পরিণত হয়েছে দুর্ভোগে। মাত্র 20 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগছে ঘন্টার পর ঘন্টা। এমন বাস্তবতায় প্রকল্পটি নিয়ে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। আর বিশেষজ্ঞরা বলছেন ভাঙচুর না করে যেন ব্যবহার উপযোগী করা হয় সড়কটি। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। বছর জুড়ে যানজটে নাকাল গাজীপুরবাসীর কাছে নতুন আতঙ্ক এখন ঈদযাত্রা। ঈদ এলেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের 20 কিলোমিটার পথ পরিণত হয় মহাদুর্ভোগে। অল্পই পথ পাড়ি দিতে লেগে যায় ঘন্টার পর ঘন্টা। মহাসড়ক থেকে BRT লেনে ঢোকার পথেই যাত্রীদের অপেক্ষা, সেই থেকেই শুরু যানজট। এয়ারপোর্ট থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সড়কটির সবকটি প্রবেশপথের চিত্র একই। মহাসড়কের মাঝখানের স্থাপনাগুলো যেন মরার উপর খাড়ার ঘা। 2 লেনের জায়গা বন্ধ করে বানানো হয়েছে স্টপেজ, যা উল্টো আরো যানজট বাড়িয়েছে। এই যে রাস্তা 2-3টা স্তর করছে, কতগুলো বন্ধ আছে, চালু নাই, এর লেগে হয়তো গাড়ির যানজট বেশি। হাইওয়ে রাস্তার মাঝখানে একটা বিরক্তকর বিষয় না, একবার অযথা, এগুলো না আসলে দরকার পড়েই না। দফায় দফায় বৈঠক করেও সড়কটি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি সরকার। বিবেচনায় আছে প্রকল্পটি ভেঙে সাধারণ সড়কে রূপান্তরের। আবার কার্যক্রম শুরু করতে চাইলে খরচ করতে হবে আরো 5 থেকে 600 কোটি টাকা। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ঈদের পরই। আমরা একটা উচ্চ পর্যায়ের কমিটি করেছি, সেই কমিটিতে পর্যালোচনা চলছে। ঈদের পরে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাবে বলে আমরা মনে করছি। BRT প্রকল্পের এই ব্যর্থতার সম্ভাবনা অনেক আগেই কর্তৃপক্ষকে জানিয়েছিল গাজীপুর সিটির মাস্টার প্ল্যানের দায়িত্বে থাকা ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল। ভাঙচুরের নামে আর অপচয় না করে সড়কটিকে মেরামত করে চলাচলের উপযোগী করার পরামর্শ তাদের। আমাদের এক্সপার্ট লেভেলের আরও লোকজন থেকে ইনভলভ করে হয়ে এইটাকে কীভাবে ম্যাক্সিমাইজ ব্যবহারের সদ্ব্যবহারটা আরও বাড়ানো যায়, যতটুকু সম্ভব ভাঙচুর না করে, অপচয় না করে, সেটাই আমরা বিশ্বাস করি ওটাই ভালো কিছু হবে আর কি। ঢাকা গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট BRT প্রকল্পের কাজ 2011 সালে শুরু হয়ে এখন পর্যন্ত ব্যয় পৌঁছেছে প্রায় 4,500 কোটি টাকায়। এর মধ্যে প্রকল্পের 97% কাজ শেষ হওয়ার পর এবার প্রশ্ন উঠেছে সড়কটির প্রয়োজনীয়তা নিয়েই। তাই তো নতুন কোনো সিদ্ধান্ত নেয়ার আগে যারা যাচাই বাছাই ছাড়াই রাষ্ট্রের কোটি কোটি টাকা জলে ফেলেছে তাদেরকেও বিচারের মুখোমুখি করার পরামর্শ নগরবাসীর। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। ঈদ কেন্দ্র করে দেশে ফেরা ও অভ্যন্তরীণ যাতায়াতে চাপ বেড়েছে আকাশপথে। বাড়তি সেবা দিতে সব রুটেই ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে এয়ারলাইন্সগুলো। যদিও ভাড়া বেড়ে যাওয়ায় যাত্রীর সংখ্যা কিছুটা কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর্থিক টানাপোড়েনে এবার আকাশপথেও প্রভাব পড়েছে বলছেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। একদিন পরই ঈদুল আজহা, স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে চাপ বেড়েছে আকাশপথেও। বিভিন্ন দেশ থেকে ফিরছেন প্রবাসীরা। অ্যাভেলেবল না, আগের চেয়ে একটু বেশি। নর্মালি 4,000 4,500 দিয়ে পাওয়া যায়, এখন 7,850 টাকা দিচ্ছে। চাপ চিটাগাংয়ে মোটামুটি দেখলাম, তো ঢাকায় একটু বেশি মনে হচ্ছে।
তো আমি চিটাগাং থেকে আসছি ঢাকায়, এখন এখান থেকে খুলনায় যাব। এমন প্রেক্ষাপটে ঘরমুখো যাত্রীদের টিকিট নিশ্চিত করতে স্বাভাবিক সময়ের চেয়ে দেশের অভ্যন্তর ও আন্তর্জাতিক কয়েকটি গন্তব্য থেকে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে দেশীয় এয়ারলাইন্সগুলো। এর মধ্যে নভোএয়ার 8টি, এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাড়তি ফ্লাইট হিসেবে দেশে 18টি এবং দেশের বাইরে 5টি এয়ারপোর্ট কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, মাস্কাট ও রিয়াদ থেকে ঢাকায় পরিচালিত হচ্ছে 12টি ফ্লাইট। ঈদ উপলক্ষে আমরা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুই রুটে আমরা অতিরিক্ত ফ্লাইট দিয়েছি যাত্রীদের সুবিধার জন্য। আমাদের যেগুলো শিডিউল ফ্লাইট আছে তার বাইরে ইন্টারন্যাশনাল রুটে আমাদের হচ্ছে গিয়ে কুয়ালালামপুরে সাধারণত আমরা শিডিউল ফ্লাইট 737 দিয়ে চালাই। এক্সট্রা ফ্লাইট যে দিলাম 3টা, সেই 3টা যাবে 777-এর ক্যাপাসিটি 419। জেট ফুয়েলের উচ্চ মূল্যে মাসখানিক ধরে ভাড়া বেড়েছে ফ্লাইটে, যার প্রভাবে 10 থেকে 15% যাত্রী কমেছে বলে জানান সংশ্লিষ্টরা। ঈদুল আজহাতে আমরা এডিশনাল কোনো ফ্লাইট এখন পর্যন্ত আমরা দেই নাই, কারণ সেই ডিমান্ডটা ক্রিয়েট হচ্ছে না। তা আপনাকে বুঝতে হবে ওভারঅল মানুষের ভিতরে যে চাহিদাটা আছে এয়ার টিকেটের ব্যাপারে, সেটা কিন্তু অলরেডি রিডিউস হয়েছে বলে আমার বিশ্বাস। অর্থনৈতিক সংকটের প্রভাব পড়েছে এভিয়েশন খাতেও, বলছেন বিশেষজ্ঞরা। যুদ্ধের কারণে তো মানুষের ডেফিনেটলি একটা অর্থনৈতিক চাপ সৃষ্টি হচ্ছে, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীটা, এরাই কিন্তু বেশিরভাগ এই ঈদ বা বিভিন্ন ছুটি ছাটাতে তারা এই ঘরের বাইরে যায়, দেশের বিভিন্ন স্থানে বেড়াতে যায়। তো এতে করে তাদের সারপ্লাস ফান্ড কমে গেছে। ঈদ মৌসুমে অভ্যন্তর ও আন্তর্জাতিক রুটে এসব অতিরিক্ত ফ্লাইট চলবে 1 জুন পর্যন্ত। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। উচ্ছেদ অভিযানের 1 সপ্তাহ না পেরোতেই আবারও আগের চেহারায় ফিরেছে টিটিপাড়া মোড় থেকে ধোলাইপাড় পর্যন্ত অনুমোদনহীন অবৈধ কয়েকশো বাস কাউন্টার। অকেজো হয়ে পড়েছে সায়দাবাদ বাস টার্মিনাল সহ আশেপাশের বিভিন্ন সড়ক। সিটি কর্পোরেশন বলছে উচ্ছেদের পর ঈদ বিবেচনায় আপাতত সীমিত সময়ের জন্য খুলে দেওয়া হচ্ছে কাউন্টারগুলো। অন্যদিকে অনুমোদনহীন এসব কাউন্টারের জন্য বাস মালিকরা দুষছেন একে অন্যকে। এটি গত মাসের চিত্র। সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনে অনুমোদনহীন অবৈধ কয়েকশো বাস কাউন্টার উচ্ছেদ করা হয় ঢাকার টিটিপাড়া মোড় থেকে ধোলাইপাড় পর্যন্ত। কিন্তু মাত্র সপ্তাহ না পেরোতেই আবারও পূর্ণরূপে সেই কাউন্টারগুলো। সড়কে শৃঙ্খলা যেমন ফিরল না, তেমনি হলো না জনভোগান্তির সমাপ্তি। কাউন্টার আছে, তবে মৃত। এটা সায়দাবাদ বাস টার্মিনালের ভেতরের চিত্র। উল্টোর চিত্র টার্মিনালের বাইরে। সেখানে রাস্তার পাশে কাউন্টার ভাড়া নিয়ে তুলে নেওয়া হচ্ছে যাত্রী। তৈরি হচ্ছে যানজট, বাড়ছে ভোগান্তি। কৌশল করে কাউন্টার তৈরির মাধ্যমে বন্ধ করা হয়েছে টার্মিনালের প্রবেশ মুখ। ভোগান্তি এড়াতে যাত্রীদের তাই টিকিট করতে হয় বাইরের কাউন্টার থেকেই। একটা ফ্যামিলি নিয়ে আসতে পারে না, তার বাচ্চা নিয়ে হাত ধরে নিয়ে আসতে পারে, এত গাড়ি রাখা আছে টার্মিনালের মুখে। এখানে ওনাদের তো কাউন্টার আছে, সরকার থেকে কাউন্টার দেওয়া, ওনাদের দোকান ভাড়া নিয়ে কাজ করতে হয়। তো এই জন্য ওনারা বলতেছে ভাই বাইরে অবশ্যই 100 টাকা বেশি ভাড়া, এখন 50 টাকা বেশি ভাড়া দিতে হয় ওনাদের। এই যে একটা গাড়ি ছাড়িয়া মেইন রোডে উঠা যায় না। অনুমোদনহীন এসব কাউন্টারের জন্য পরিবহন মালিক সমিতি দুষছে নিজেদেরই। বাড়তি লাভের আশায় অবৈধ কাউন্টারে বড় অঙ্কের টাকা ঢালছেন বলে দাবি তাদের। 2 লাখ, 2.5 লাখ, 1 লাখ এরকম করে কাউন্টার বুঝে ওনারা ভাড়া নিছে, নিয়ে ওনারা বাইরের থেকে এই গাড়িগুলা ছাড়ে। এই গাড়িগুলা বাইরের যে গাড়িগুলা থাকে কাউন্টারগুলো, এই গাড়িগুলোই যানজটটা বেশি সৃষ্টি করে। বাইরে তো যেমনি খুশি এমনি চলতে পারবে, ভিতরে এলে তো ঘরবন্দি হয়ে যাবে। এই ঘরবন্দির কারণে তারা ভিতরে ঢুকতেছে না। আর কাউন্টার ম্যানেজারদের ভাষ্য, টার্মিনালের ভেতরে পর্যাপ্ত জায়গা না থাকায় তারা বাইরে টিকিট বিক্রির বন্দোবস্ত করেছেন। ঘন্টা যদি বসে থাকে গাড়ি বাইরে তো বেরোতে 1 ঘন্টা লাগে, তো বাইরে গেলে আইসা আবার যাত্রী কমপ্লেন করে আমি 1 ঘন্টা কেন বসবো। আমাদের যে মানের যাত্রী, যে মানের আছে, এরা তো মনে করেন যে ওইখানে যে পর্যাপ্ত জায়গা পাবেন। আমরা 3 মাস ভিতরে যাব, কিন্তু যাত্রী কিন্তু সার্ভিস পাবে না। সিটি কর্পোরেশন বলছে ঈদের কথা বিবেচনায় নিয়ে তাদের সুযোগ দেয়া হলেও এই সময়সীমা নির্ধারিত। সকল কাউন্টার ঢাকা শহরের মধ্যে অভ্যন্তরে বন্ধ রেখে আমরা টার্মিনাল নিয়ে যাব। এইটি জনদুর্ভোগ তৈরি হতে পারে। এই বিবেচনায় আমাদের সার্বিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে এই ঈদ পর্যন্ত, বিশেষ করে আগামী জুন মাসের পর্যন্ত সময় আছে, এই সময়টি দেওয়ার প্রেক্ষিতে তারা এই কার্যক্রমটি আবার পুনরায় চালু করেছে। বিশেষজ্ঞরা মনে করেন অবৈধ বাস কাউন্টার অপসারণের আগ পর্যন্ত শৃঙ্খলা ফিরবে না সড়কে, কমবে না ঢাকার যানজট। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম কোরবানির পশুর হাট। এবারও ছোট মাঝারি গরুর চাহিদা বেশি, তবে বাড়তি দামের অভিযোগ ক্রেতার। ভালো বেচাকেনার আশা খামারি ও ব্যাপারীদের। হাটের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
ক্রেতা বিক্রেতার হাট ডাকে সরগরম কোরবানির পশুর হাট। সোমবার দুপুরের বৃষ্টিবাধা কাটিয়ে বিকেল থেকে চলছে জমজমাট কেনাবেচা। গাবতলী ও দিয়াবাড়ির হাটে আসা বেশিরভাগ ক্রেতার আগ্রহ ছোট ও মাঝারি পশুতে। হাট ঘুরে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান অনেকে। যেটা ধরেন গতবারে আমি 1.5 লাখে কিনতে পারছি, সেটা এখন 2 এর উপরে যেতে হচ্ছে। 5 মণ বা 6 মণের ভিতরে যেই গরুটা মনে করেন 2 বা 2.10-এর ভিতরে যেই গরু, ওটা মনে করেন 3 লাখ 3,20,000 যাচ্ছে। ক্রেতা বিক্রেতা দুজনের জন্যই মোটামুটি এই বাজারটা স্থিতিশীল আছে। 17টা আনছিলাম, 2টা বেচছি। যে আশা করি আসছিলাম, আশা করা মনে হয় যে এটা আর হবে না। খামারিরা বলছেন পশুপালনে ব্যয় বাড়ায় দাম কিছুটা বেশি না পেলে লোকসানের মুখে পড়বেন তারা। ব্যাপারীরা বলছেন বাড়তি দামে কেনায় দাম তুলনামূলক বেশি। একটু দাম বেশি আছে, আগামী একদিন গেলে হয়তো একটু নামার চান্স আছে। আমরা যে দামে গরু কিনতে যাচ্ছি এর কাছাকাছি দাম নামতেছে না। দাম বেশি চাচ্ছে, কিন্তু এই দামে বিক্রি হবে না, কম বিক্রি করবে। ঢাকা উত্তর সিটি প্রশাসক জানান পশু কিনে নির্বিঘ্নে বাসায় ফিরতে সার্বিক সহযোগিতা করছে সব সংস্থা। নির্বিঘ্নে নগরবাসী তাদের গরু ক্রয় করে নির্বিঘ্নে তার বাসভবনে গিয়ে পৌঁছাতে পারে সেই বিষয়ে সার্বিক সহযোগিতা করবে ডিএমপি পুলিশ সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। হাটে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নির্বিঘ্ন যাতায়াত এবং পশুর হাটে নিরাপত্তা কেন্দ্রিক সার্বক্ষণিকভাবে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা 24 ঘন্টা নিয়োজিত আছেন। আগামী 2 দিনে বেচাকেনা জমে উঠবে বলে প্রত্যাশা ইজারাদারদের। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। মহাসড়কে কোরবানির পশুর হাট না বসানোর সরকারি নির্দেশ উপেক্ষা করে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে বসেছে গরুর হাট। এতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, চরম ভোগান্তিতে পড়ছেন চালক ও যাত্রীরা। মহাসড়ক থেকে হাট সরাতে সচেতনতা ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ের উপর জোর দিয়েছেন র্যাব। একই সঙ্গে টহল ও নজরদারি বাড়িয়ে হাটের নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছেন সংস্থাটি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের রামুর কলগড় বাজার এলাকা ঈদুল আজহাকে সামনে রেখে মহাসড়কের 2 পাশে বসেছে হাট। কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মানুষ আর কোরবানির পশুর ভিড়। একটু এগুলেই আবারও থেমে যাচ্ছে যানবাহন। প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। 5 মিনিটের রাস্তায় সময় লাগছে 1 ঘন্টা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যানবাহনের চালক ও যাত্রীরা। শুধু রামুর কলগড় বাজার নয়, খরুলিয়া, ঈদগাঁও সহ মহাসড়কের একাধিক স্থানে বসেছে পশুর হাট। এতে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। আমাদের যাত্রীদের টাইম মতো পৌঁছাতে পারতেছি না, মানে আমার এই গরু রাস্তার উপর উঠতেছে। আমি যেই জায়গায় 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টায় পৌঁছাবো, সেটা অনেক সময় যায় 3 ঘন্টা হয়ে যায়, শুধু বাজারের কারণে। সরকার নিষেধ ছিল, কিন্তু পাবলিক তো মানতেছে না। সোমবার দুপুরে র্যাব জানায় মহাসড়ক থেকে পশুর হাট সরিয়ে নিতে স্থানীয় প্রশাসনের সমন্বয়ে কাজ চলছে। একই সঙ্গে হাটের নিরাপত্তা নিশ্চিতে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। বিভিন্ন টহল এবং আমাদের যে নজরদারি এর মাধ্যমে আমরা পশুর হাটের নিরাপত্তার ব্যবস্থা করেছি। বড় একটা দল কিন্তু আমাদের সাদা পোশাকে সকল বাজারে আপনার আছে, যারা নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এবার কক্সবাজারে কোরবানির পশুর হাট বসেছে 98টি। এর মধ্যে স্থায়ী হাট 48টি এবং অস্থায়ীভাবে বসেছে 50টি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভয়াবহ আগুনে পুড়ল রাজধানীর মিরপুর 11 নম্বরের কালশিবস্তি। ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। পানির স্বল্পতায় আগুন নিয়ন্ত্রণে ব্যাপক বেগ পেতে হয় দমকল কর্মীদের। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় হতাহত হয়নি কেউই। সন্ধ্যার পর হঠাৎ জ্বলে ওঠে কালশি বাউনিয়াবাদ সংলগ্ন বস্তি। মুহূর্তেই বাড়ে আগুনের ভয়াবহতা। নিয়ন্ত্রণে কাজ শুরু করে পল্লবী ফায়ার স্টেশনের সদস্যরা। তবে গা ঘেঁষা ঘর আর ভাঙাড়ির প্লাস্টিক বাড়ায় আগুনের তীব্রতা। একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের 15টি ইউনিট। পানির স্বল্পতায় আগুন নিয়ন্ত্রণে ব্যাপক বেগ পেতে হয় দমকল কর্মীদের। পুড়ে ছাই হয়ে যায় বস্তিবাসীর সবকিছু। একটা এলাকা পোলা টিন চুরি করছি, ভাঙ্গে তো গেছিল, টিন চুরি করছি, করার পরে বাবা কাছে রাতে বিচার দেওয়া হয়েছে। বিচার দেওয়া 10 মিনিট পরে পোলা আইসা কয় আমি আগুন জ্বালা সব পুরালাম আজকে। তা হয়েছে না যে বাবা আগুন যখন দিও না, বাবা আমি আগুন দিয়ে দিব, 7টা বাজে আগুন দিয়ে দেবো। আমরা গত
পোল ভরা মাল ছিল, আমি একটা মালই বার করতে পারিনি, আমার সব মাল ফুরিয়ে গেল। আজকে দোকান লাগায় বাসা পর্যন্ত যাইতে নাই দিয়ে সব কিছু পুরো সার্চার করে দিছে। 5 মিনিটের ভিতরে পুরোটা পুরো ছাই। আমরা সরকারের ক্ষতিপূরণ চাই। প্রায় 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সার্ভিস জানায় আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ করবে তদন্ত কমিটি। আগুনের সূত্রপাত আমরা এখনই বলতে পারবো না, এটা তদন্ত কমিটি হবে, তদন্ত পরে আমরা জানতে পারবো যে কি কারণে আগুন লাগছে। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। হামে প্রাণ গেল আরও 17 শিশুর। এটি দ্বিতীয়বারের মতো একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। নতুন করে হাসপাতালে ভর্তি 1224। টিকাদানের পরও কমছে না সংক্রমণ ও মৃত্যু। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শিশুদের সব ধরনের টিকা নিশ্চিতের পরামর্শ চিকিৎসকদের। দুরন্ত চঞ্চল এই শিশুদের এখন খেলার বয়স, তাই হাসপাতালে এসেও খেলার জায়গা পেয়ে মেতে উঠেছে তারা। কেউ হামে আক্রান্ত ভাই বোনের পাশে, কেউ বা সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষায়। গেল 2 মাসে হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেছে প্রায় 550 শিশুর। কারো বয়স হয়নি টিকা দেবার, কেউ বা জানতেন না দিতে হবে টিকা। অনেক সময় শৈশবে মায়ের টিকা দেওয়া না থাকলে ঝুঁকি বাড়ে শিশুদের আক্রান্ত হওয়ার। টিকা দেওয়ালো কিনা এটা আমি আসলে জানতাম না, এই জন্য আমি নিতে পারি নাই টিকা। হামের কারণে চোখ বন্ধ ছিল, 7 দিন খাওয়া দাওয়া ছিল না, বাথরুম ছিল, জ্বর প্রচুর পরিমাণে 104-5 থাকতো। আমি তো জানতাম না যে হামের টিকা দেওয়া লাগতো। চিকিৎসকরা বলছেন হাম আক্রান্ত শিশুরা অপুষ্টিতে থাকলে ও মায়ের পর্যাপ্ত বুকের দুধ না পেলে শারীরিক অবস্থা জটিল হবার সম্ভাবনা থাকে। মা যদি নিজেই অপুষ্ট থাকে, তার মানে তার বডিতে টিকা নেওয়া ছিল, বাট সেই হামের টিকাটি তার শরীরে ইমিউনিটি তৈরি করতে পারেনি, তাহলে কিন্তু সে নিজের শরীরে যেখানে ইমিউনিটি নেই সেখানে বাচ্চার শরীরে কিভাবে পাস করবে। বাচ্চারা যদি থাকে অপুষ্ট, বাচ্চারা যদি থাকে ভিটামিন এ ডেফিসিয়েন্ট, বাচ্চারা যদি থাকে কৃমিতে আক্রান্ত, তাহলে যেটা হবে বাচ্চার নিজের রোগ প্রতিরোধ ক্ষমতাটাই দুর্বল থাকবে, ফলে সে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার সুযোগই পাবে না। এদিকে সোমবার কুমিল্লায় হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিসেফ হামের ভ্যাকসিন নেওয়ার তাগিদ দিলেও বিগত সরকার কোনো সাড়া দেয়নি। প্রথম ধাপে টিকা দেওয়া 18টি উপজেলায় সংক্রমণ হার প্রায় শূন্যের কোঠায় নেমেছে বলেও জানান মন্ত্রী। আমরা 18টি জেলার, যেটা ইউনিসেফের তারা আইডেন্টিফাই করেছে যে এইগুলি বেশি হাম হচ্ছে, ওই 18টি জেলার 30টা উপজেলায় আমরা আমাদের ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছি। হাম পরিস্থিতি মোকাবিলায় এখন পর্যন্ত 2 কোটির বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। সড়কে শৃঙ্খলা ফেরাতে চলতি মাসের প্রথম সপ্তাহে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে এআই প্রযুক্তি নির্ভর ক্যামেরা, যার মূল উদ্দেশ্য ট্রাফিক আইন অমান্যকারীদের সহজেই শনাক্ত করে সক্রিয়ভাবে আইনগত পদক্ষেপ নেওয়া, পাশাপাশি সচেতনতা বাড়ানো। এবার সেই সুযোগকে কাজে লাগিয়ে সক্রিয় হয়েছে প্রতারক চক্র। চক্রটি বিআরটি এর সরকারি ওয়েবসাইট নকল করে পরিবহন মালিকদের কাছে মেসেজ পাঠিয়ে হাতিয়ে নিচ্ছে অর্থ। কামরুল হাসানের রিপোর্ট। এসএমএস পাইছিলাম কিছুদিন আগে, হঠাৎ করে সেখানে আমাকে বলতেছে যে আমি ওভার স্পিডিং করছি এবং এটার জন্য আমার নামে একটা মামলা হয়েছে এবং সেটার মামলার জন্য আমার 3000 টাকা পে করতে হবে, তবে আমি যদি 7 দিনের মধ্যে দেই তাহলে 1500 টাকা। এমন অভিযোগ পেয়ে অনুসন্ধানে নামে সময় সংবাদ, যেখানে অন্তত 15 জন ভুক্তভোগী একই রকম প্রতারণামূলক মেসেজ পাওয়ার কথা জানিয়েছেন। দাবি করা হয় জরিমানার অর্থ, যা আদতে পুরোটাই প্রতারণা। এমন অভিযোগের বিষয়ে বিআরটিএ চেয়ারম্যান জানান, মামলা কিংবা জরিমানা আদায়ের বিষয়টি তাদের এখতিয়ারে নেই। আর সরকারি ওয়েবসাইট ক্লোন হওয়ার প্রসঙ্গে তার দাবি, একটি প্রতারক চক্র এই অপকর্মে লিপ্ত। এমন বাস্তবতায় গাড়ির মালিকদের আরও সচেতন থাকতে হবে। এটা একটা প্রতারক চক্র হয়তো তারা এরকম তৈরি করেছে। এই মেসেজটা আমরা পেয়েছি গতকাল রাতে, আমরা জেনে সঙ্গে সঙ্গে চেক করে দেখেছি দিস ইজ ফেক মেসেজ, অর্থাৎ জনগণ বা সাধারণ মানুষের জন্য কোনো অবস্থায় এই ফেক মেসেজের প্রতি আকৃষ্ট না হয়, তারা যেন সতর্ক থাকে, সচেতন থাকে। আমরা এখন ফুটেজ সংগ্রহ করতেছি, ফুটেজ সংগ্রহ করে আমরা স্বয়ংক্রিয়ভাবে যদি আমরা দিতে পারি, কিন্তু আমরা দিচ্ছি না। আমরা স্বয়ংক্রিয়ভাবে মামলাটা না দিয়ে আমরা আমাদের ম্যানুয়ালি যাচাই বাছাই করছি, যাতে আমাদের কোনো রকম ভুল ভ্রান্তি না হয়। ওই যাচাই বাছাই করার পরে আমরা যাদেরকে অথেন্টিক মনে করতেছি যে এটা একদম আমরা ওভারশিওর এবং এটার মধ্যে কোনো সন্দেহ নাই, আমরা শুধুমাত্র তাদেরকে প্রথমে তাদের কাছে একটা হার্ড কপি যাচ্ছে। এই হার্ড কপি যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মোবাইলে একটা খুদে মেসেজ যাচ্ছে। আমরা একটা গণবিজ্ঞপ্তি দিয়েছি এবং এগুলো আমাদের সাইবার ইউনিট আছে, সাইবার ইউনিটকে আমরা জানিয়ে দিব যেগুলো কোন জায়গা থেকে কি হচ্ছে এগুলো দেখার জন্য। প্রযুক্তির সহায়তায় যানজটের নগরী ঢাকায় কিছুটা স্বস্তির দেখা মিলতে শুরু করেছিল এআই এর হাত ধরে, কিন্তু প্রতারকদের কূটকৌশলের এই বাধা কিভাবে দূর করবে কর্তৃপক্ষ, সেই প্রশ্ন থেকেই যায়। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।
এখন থেকে 25% কম ভাড়ায় মেট্রো রেলে চড়তে পারবেন বয়স্ক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা। সোমবার দুপুরে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে বিশেষ কার্ডের উদ্বোধন করেন সড়ক ও রেলপথ মন্ত্রী। জানান, শিক্ষার্থীদেরও একই সুবিধা দেওয়ার কথা ভাবছে সরকার। মেট্রোর মতো আন্তঃরেলও নারীদের জন্য আলাদা বগি থাকবে বলেও জানান মন্ত্রী। স্বপ্নের মেট্রো রেলে কারো কারো প্রথম যাত্রা। যাত্রীদের কেউ প্রতিবন্ধী, আবার কারো বয়স 65 বা তার ওপরে, কেউ বা বিশেষ চাহিদা সম্পন্ন। তাদের দেওয়া হয়েছে 25% কম ভাড়ার বিশেষ কার্ড। দ্রুতগামী মেট্রো রেলে ভিড় ঠেলে ওঠার কষ্ট আর খরচের চাপ কমায় উচ্ছ্বসিত সুবিধাবঞ্চিতরা। পরিবার লেগে ভালো হয়, যত কম আগে যাইতে বেশি টাকা লাগতো, অনেক কম লাগবে। কোনোদিন উড়ি নাই, দেখতে খুশি। মেট্রো রেল কর্তৃপক্ষ বলছেন, পর্যায়ক্রমে শিক্ষার্থীদের জন্য বিশেষ কার্ড চালু করার পরিকল্পনা করছে সরকার। আমরা যেটা সার্ভিসটা চালু করলাম, এটা দুটা আইডেন্টিফিকেশন লাগবে। যারা 65 ইয়ার্স প্লাস, তাদের এনআইডি কার্ড দেখে আমরা আইডেন্টিফাই করবো যে হি ইজ রিয়েলি 65 প্লাস। আর যারা প্রতিবন্ধী, তাদের আমাদের সমাজ সেবা অধিদপ্তরের একটা কার্ড আছে, যেটাকে বলি সুবর্ণ কার্ড। এই সুবর্ণ কার্ডটা দেখে আমরা এদেরকে জাস্টিফাই করে ফার্মগেট মেট্রো স্টেশনে বিশেষ কার্ড তুলে দেন সড়ক পরিবহন, সেতু ও নৌমন্ত্রী রবিউল ইসলাম। স্টেশন ঘুরে তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদযাত্রায় সুবর্ণ এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেসে নারীদের জন্য 2টি কোচ যোগ করা হয়েছে। নিরাপদে বাড়ি পৌঁছতে ঝুঁকি না নিয়ে যাত্রীদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানান মন্ত্রী। দুটি আন্তনগর ট্রেনে একটি করে কোচ আমরা নারীদের জন্য রিজার্ভ করে ছাড়ছি। ঈদের আগ পর্যন্ত এই যে 3 দিন এটা নারীদের জন্য রিজার্ভ থাকবে। নারীরা শুধুমাত্র ওই কোচটিতে বসার বা যাওয়ার সুযোগ পাবেন। 65 প্লাস তাদের জন্য, এবং যারা প্রতিবন্ধী, শারীরিক মানসিক প্রতিবন্ধী, ডিসেবল, তাদের জন্য আমরা 25% ভাড়া কম রাখব। এমআরটি 96 অর্থাৎ যেটা মেট্রো রেল চালু আছে সেখানে, এবং বাংলাদেশ রেলওয়ের যত রেল চলছে সেই জায়গায়। উদ্বোধনের পর বিশেষ কার্ডের যাত্রীদের নিয়ে ফার্মগেট থেকে উত্তরার উদ্দেশ্যে ছেড়ে যায় মেট্রো রেল। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সরকারের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম দ্রুত শুরু হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। 1 জুন থেকে বিচার কাজ শুরু হবে বলেও জানান তিনি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে চুয়াডাঙ্গার দামুর হুদায় 3 দিন ব্যাপী সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। জুনের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আদালত ছুটিতে। শুধুমাত্র এই যে নারীর প্রতি সহিংসতা, শিশুদের প্রতি সহিংসতা সংক্রান্ত যে আদালত, সেই আদালতগুলোই ছুটির বাইরে রাখার জন্য সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করেছেন। সুপ্রিম কোর্ট সেইটা সিদ্ধান্ত নিয়েছেন যে এই আদালতগুলো খোলা থাকবে। ফরিদপুরের 8 বছর বয়সী বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ভ্যান চালকের বিরুদ্ধে। সোমবার বেলা 11টার দিকে চর ভদ্রাসন উপজেলায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভুক্তভোগী শিশুটি বাড়ির সামনে পরিত্যক্ত একটি জেলখানার কক্ষের সামনে হাঁটাহাঁটি করছিল। এ সময় প্রতিবেশী ভ্যান চালক আলতাফ হোসেন শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক জেলখানার একটি কক্ষে নিয়ে যায়। পরে শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত আলতাফ দৌড়ে পালিয়ে যায়। শিশুটিকে উদ্ধার করে তারা। এদিকে অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সমালোচকদের উদ্দেশ্যে ত্রাণমন্ত্রী বলেছেন, মানুষের ভালোবাসা অর্জনের জন্য নয়, বরং বিভ্রান্তি ছড়াতে একটি মহল নানা বক্তব্য দিচ্ছে। অন্যদিকে সিলেটের অসুস্থ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এদিকে চামড়া খাতে সিন্ডিকেটের চেয়ে প্রযুক্তিগত ও ব্যবস্থাপনাগত সমস্যায় বেশি রয়েছে বলে মন্তব্য করেছেন প্রাণী সম্পদ মন্ত্রী। লালমনিরহাটের রাজপুর চিনাতলী স্কুল মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজিত তিস্তাপাড়ের ভালোবাসার বাজারের উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সোমবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সমালোচকদের উদ্দেশ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, যারা এই প্রকল্পের বিরোধিতা করছেন তারা মানুষের ভালোবাসা অর্জনের জন্য নয়, বরং বিভ্রান্তি ছড়াতেই নানা বক্তব্য দিচ্ছেন। যারা এটা বলে তারা কোনো ভালো কাজকে ভালোভাবে কোনো সময় দেখতে পায়নি। তাদের তো আমরা তিস্তা আন্দোলনে একদিনও দেখতে পাইনি। এখন তারা মানুষের ভালোবাসা অর্জন করার জন্য নয়, বিভ্রান্ত ছড়ানোর জন্য এই সমস্ত বক্তব্য দিচ্ছে। সিলেটে অসুস্থ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন শ্রম কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আমাদের শ্রমিকদেরকে যথাযথভাবে মূল্যায়ন করেছি এবং আমরা চেষ্টা করব তাদেরকে আরও বেশি লজিস্টিক সাপোর্ট দেওয়া। চামড়া খাতের সিন্ডিকেট প্রসঙ্গে কৃষি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন বলেছেন, বিষয়টি অনেকাংশেই প্রচলিত ধারণা। বাস্তবে এ খাতে প্রযুক্তিগত ও ব্যবস্থাপনাগত বেশ কিছু সমস্যা রয়েছে। সিন্ডিকেটটা অনেকটা কথার কথা, বাস্তবতা যেটা সেটা হলো অনেকগুলি টেকনিক্যাল ব্যাপার আছে। এই কাঁচা চামড়া খুব সেন্সিটিভ, মনে রাখেন, প্রচন্ড সেন্সিটিভ জিনিস কাঁচা চামড়া, যদি লবণটা ঠিক মতো না। ইতিমধ্যে 20 থেকে 22 হাজার মানুষকে চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মিরন আহমেদ, সময় সংবাদ। গাইবান্ধায় ট্যানারি মালিকদের কাছে প্রায় 5 কোটি টাকা বকেয়া আছে চামড়া ব্যবসায়ীদের। বছরের পর বছর অনুরোধ করেও পরিশোধ করেননি ট্যানারি মালিকরা। এর মধ্যে লবণের বাড়তি দাম, সংরক্ষণ ব্যয় বাড়ায় উৎকণ্ঠায় ব্যবসায়ীরা। সোহেল রানার ছবিতে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে নগদ টাকায় চামড়া কেনেন পাইকারেরা। অর্থ বিনিয়োগ করে বাকিতে ট্যানারি মালিকের হাতে তুলে দিতে হয় পশুর চামড়া। এরপর বছরের পর বছর ঘুরেও পাওয়া যায় না বকেয়া টাকা। ট্যানারি মালিকদের কাছে প্রায় 5 কোটি টাকা বকেয়া আছে গাইবান্ধার পলাশবাড়ি ও আশেপাশের এলাকার চামড়া ব্যবসায়ীদের। এর মধ্যে লবণের বাড়তি দামে সংরক্ষণ ব্যয় বাড়ায় উৎকণ্ঠায় তারা। চামড়ার দাম কম, রেট কম, আমরা কিনি এক দামে, বিক্রি করতে হয় বাচ্চাতে কম দামে। হঠাৎ করে লবণের দামটা বৃদ্ধি হয়ে গেল। যে লবণের দাম বাড়াইছে, এখন লেবার পার্ট সব কিছুর দাম বাড়াচ্ছে, কিন্তু আমাদের তো সমস্যা। 2019 সালে একজিম লেদারের কাছে 1 কোটি টাকার ঊর্ধ্বে পাই, আর বিএলসির কাছেও প্রায় 50 লক্ষ টাকার ঊর্ধ্বে টাকা পাই আমি। 26 সাল পর্যন্ত এখন পর্যন্ত ঘুরতেছি, ওনারা খালি তাল বাহানা করে করতেছে। ব্যবসায়ী নেতারা বলছেন, পচনশীল পণ্য হওয়ায় চামড়া বাকিতে বিক্রি না করেও উপায় থাকে না। তাই চামড়া কেনাবেচার বিষয়টি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আনতে সরকারের কার্যকর পদক্ষেপ চান তারা। একটা সিস্টেমে ব্যবসাটা হওয়া উচিত। যেমন প্রতিবেশী দেশে কেউ যদি বাকি নেয়, তাহলে একটা ফর্ম থাকে, সে ফর্মে একটা সরকারের দায়িত্ববোধ আছে, সেখানে 40 দিন কি 30 দিনের একটা কমিটমেন্ট থাকে, সেই অনুযায়ী তারা টাকা দেয়, সেখানে লুটপাটের কোনো সুযোগ নেই। এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। সমগ্র চামড়া শিল্পের বিকাশের জন্য এটি খুবই জরুরি যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজকে আপনার সবল রাখা, এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আমাদের যে ক্ষুদ্র ব্যবসায়ীগুলো রয়েছে তার জন্য কোনোভাবেই আর্থিক সমস্যায় না পড়ে। রংপুর নগরীতে মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতেই নগর জুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা। সড়ক থেকে বসতঘর সবখানেই ঢুকে পড়ে পানি। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর শ্যামাসুন্দরী খাল ভরাট হয়ে যাওয়ায় দিন দিন বাড়ছে দুর্ভোগ। তবে সিটি কর্পোরেশন বলছে, বিশেষজ্ঞদের পরামর্শে টেকসই ড্রেনেজ পরিকল্পনা নেওয়া হচ্ছে। তারিকুল ইসলামের ক্যামেরায় আব্দুল রশিদ জীবনের রিপোর্ট। বসতঘর থেকে বৃষ্টির পানি ছেঁকে ফেলার এই দৃশ্য রংপুর নগরীর মুলাটোল এলাকার। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতেই তলিয়ে যায় সড়ক, অলিগলি, পানি ঢুকে পড়ে ঘরের ভেতর। সকাল থেকে এই পর্যন্ত মনে করেন কোনো খাওয়া দাওয়া কোনো কিছুই নেই। থানা রোড 20 নং ওয়ার্ড, তার পাশেই আমাদের এই মনে করেন 1 কোমর পানি। কল পর্যন্ত ডুবে গেছে, খাওয়ার মনে করেন খাবার পানিটা পর্যন্ত নাই। ঘরের থেকে বের হতে পারতেছি না, নোংরা পানি, বাচ্চাদের স্কুল কলেজ যাওয়া বন্ধ। শুধু মুলাটোল নয়, নগরীর কামারপাড়া, বাবুখা, মাস্টারপাড়া সহ বেশিরভাগ আবাসিক এলাকাতেই এখন জলাবদ্ধতা নিত্যদিনের চিত্র। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর শ্যামাসুন্দরী খাল দখল ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে প্রতি বর্ষাতেই বাড়ছে ভোগান্তি। ড্রেন আছে কিন্তু পানি নিষ্কাশন ব্যবস্থাটা নাই। অযথা ড্রেন করে ড্রেনের নামে টাকাটা লুটপাট করে খাওয়া হয়েছে। একদিনে যদি বৃষ্টি হয় তাহলে 4-5 দিনে এই পানি নামে না। যাত্রীর সমস্যা হয়, আমাদের গাড়ির সমস্যা হয়, মোটর জ্বলে যায়, পুড়ে যায়।
তবে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, বিশেষজ্ঞদের পরামর্শে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে কাজ চলছে। পানি বিষয়ে যারা পারদর্শী, ন্যাশনাল বেস্ট যারা আছেন, রংপুরের মাস্টার ড্রেনেজ পরিকল্পনা নিয়ে কিছু কাজ করছেন, সেই পরিকল্পনার কাজটি আমাদের চলমান আছে। সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডের মধ্যে অন্তত 10টি ওয়ার্ডে বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। দেখে বোঝার উপায় নাই, এটি রংপুর নগরীর প্রাণকেন্দ্র মোলাটল এলাকা। ঘণ্টাখানেকের বৃষ্টিতেই সড়ক, অলিগলি, এমনকি বসত ঘরেও ঢুকে পড়েছে পানি। এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসীরা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। দেশের খাদ্য উৎপাদনে বড় অবদান রেখেও দারিদ্র্যের সঙ্গে লড়ছে রংপুর অঞ্চল। কৃষিতে এগিয়ে থাকলেও শিল্পায়ন, বিনিয়োগ আর বাজেট বরাদ্দে দীর্ঘদিনের বৈষম্য আরও প্রকট হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়নের মূল স্রোতে রংপুর অঞ্চলকে এগিয়ে নিতে প্রয়োজন আলাদা পরিকল্পনা এবং বিশেষ বরাদ্দ। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। দাসিয়ারছড়া সমন্বয়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বাসিন্দাদের এই ব্যস্ততা, ঘাম ঝরানো ফসল ঘরে তোলার, আর রোজিনা বেগম নিশ্চিত করছেন বছরের ভাতের যোগান। ছিটমহল বিলুপ্তির পর রাষ্ট্রের মানচিত্র বদলেছে, পাল্টেছে পরিচয়, কিন্তু বাজেট কিংবা বরাদ্দ কোনো কিছুরই প্রভাব নেই তাদের জীবনে। এখনো মৌসুমী শ্রমিক এবং কৃষি একমাত্র জীবন জীবিকা। আমরা মানুষ, আমার নাই চাকরি বাকরি, নাই টাকা পয়সা, যেহেতু আবাদ করি, তেল সার খরচ যা তাও পোষায় না। আয় রোজগারের পথ ওই বাইরে ছাড়া আমাদের কোনো পথ নাই। আর কৃষকের কিছুই থাকে না, এলে ওই গাদার মতো খাটায় খায়, এই পর্যন্ত শেষ। এই গল্প শুধু দাসিয়ারছড়ার নয়, পুরো রংপুর অঞ্চল জুড়েই। অথচ জাতীয় কৃষি উৎপাদনের 22 থেকে 25% আসে রংপুর বিভাগ থেকে। তবুও এই অঞ্চলের মানুষ দারিদ্রতার বৃত্ত ভাঙতে পারছে না। রংপুর বিভাগে প্রতি 5 জনের মধ্যে একজন দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন, যার অন্যতম কারণ শিল্পায়নের অভাব এবং কাঙ্ক্ষিত বিনিয়োগ না হওয়া। বিশেষজ্ঞরা বলছেন, রংপুর অঞ্চলকে এগিয়ে নিতে সবার আগে গুরুত্ব দিতে হবে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে, এবং এর জন্য প্রয়োজন আসন্ন বাজেটে এই অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দের। জাতীয় গড় দারিদ্র্য যেখানে 18.7%, রংপুর বিভাগে এই হার 24.8%। গবেষকদের মতে, দীর্ঘ সময় ধরে বাজেট বৈষম্য, বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ না থাকা এবং কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগের অভাবে ক্রমাগত পিছিয়ে পড়ছে এই অঞ্চল। আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবার জন্য, কর্মসংস্থান সৃষ্টির জন্য এই অঞ্চলে বিশেষ কিছু প্রকল্প বরাদ্দ থাকাটা খুব জরুরি। জাতীয় অর্থনৈতিক ইউনিটের মাত্র 11.41% রংপুর বিভাগে, যেখানে 27.8% ঢাকা বিভাগে এবং চট্টগ্রাম বিভাগে 17.51%। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক মনে করেন, আসন্ন বাজেট হওয়া উচিত রংপুর অঞ্চলের অতীতের সমস্ত বৈষম্য ও বঞ্চনার বিপরীতে। অতীতের সমস্ত বৈষম্যমূলক বাজেটের বিপরীতে দাঁড়িয়ে আমরা এমন বাজেট চাই যেখানে দীর্ঘদিনের যে বঞ্চনা হয়েছে, এই বঞ্চনাও যেন 2-3 বছরে দূর করা যায়। দীর্ঘ সময় ধরে মোট বাজেটের মাত্র 1% নিচে বরাদ্দ মেলে রংপুর বিভাগে। বিশেষজ্ঞদের মতে, এই অঞ্চলকে এগিয়ে নিতে শিল্পায়ন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিশেষ বরাদ্দ রাখতে হবে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দেখছেন ভোরের সময়। 5 বছরেও শেষ হয়নি 1 বছর মেয়াদী প্রকল্পের কাজ। এক দফা মেয়াদ বাড়লেও পঞ্চগড়ে মুখ দেখেনি ঢাকা তেঁতুলিয়া মহাসড়কের এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র। কোটি টাকার অবকাঠামো এখন পরিণত হয়েছে ভুতুড়ে এলাকায়। তবে ইকুইপমেন্ট সংযোজন ও জনবল নিয়োগ হলে কেন্দ্রটির কাজ শুরু হবে বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। রাহাত হোসেন রাফির ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। ঢাকা তেঁতুলিয়া মহাসড়কে অতিরিক্ত ওজনের যান চলাচল নিয়ন্ত্রণের জন্য 2020-21 অর্থ বছরে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র নির্মাণ শুরু হয়। প্রকল্পের জন্য নির্ধারণ করা হয় পঞ্চগড় সদর উপজেলার 10 মাইল এলাকায় 6.69 একর জমি। তবে এক দফা মেয়াদ বাড়ানোর পরও গত 5 বছরেও শেষ হয়নি এর নির্মাণ কাজ। বিশাল এলাকা জুড়ে গড়ে তোলা অবকাঠামোগুলো এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ না করায় পড়ে আছে সরকারি এ সম্পদ। দ্রুত কাজ শেষ করার দাবি সংশ্লিষ্টদের। এখানে একটা ওজন স্টেশন অনেক বছর আগে উদ্বোধন করা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত তার কার্যকারিতা দেখি নেই। অনেকদিন কাজ করতেছে, 4-5 বছর। এখন কি হবে কি না এটা তো আর আমি জানি না। অনেক দিন থেকে এটা পড়ে আছে। আগে যারা ইলেকট্রিকের কাজ বাকি রাখিয়ে গেছিল, সেগুলো আমাদেরকে এখন ঠিকাদার দিছে সম্পন্ন করার জন্য আর কি।
এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বশীল কেউ। তবে মুঠোফোনে সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, ইকুইপমেন্ট সংযোজন ও জনবল নিয়োগ হলে কেন্দ্রটির কাজ শুরু হবে। ইকুইপমেন্ট আর জনবল নিয়োগ বাকি আছে। ইকুইপমেন্ট ক্রয় সম্পন্ন হলে আর এবং জনবল নিয়োগ হলে এটা চালু হবে। সড়ক বিভাগের তথ্য মতে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 17 কোটি টাকা। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। একটি ব্রিজের অভাবে চরম দুর্ভোগে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা সহ পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নের মানুষ। নদীপথে দীর্ঘ সময় আর বিকল্প পথে প্রায় 40 কিলোমিটার ঘুরে জেলা শহরে যোগাযোগ রক্ষায় জীবনমান উন্নয়নে পিছিয়ে পড়েছেন তারা। এদিকে ধরলার উপর শহরের শিবরাং বাংটুর ঘাট এলাকায় সেতু নির্মাণের প্রস্তাবনা পাঠানোর কথা জানিয়েছেন এলজিইডি। বাদশা সৈকতের তথ্য ও জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। নদীর ঘাটে দীর্ঘ অপেক্ষার প্রহর, তারপর নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে যাতায়াত করতে হয় এপার ওপার। স্বাধীনতার পর থেকে কুড়িগ্রাম ফুলবাড়ি উপজেলার বাসিন্দা সহ পার্শ্ববর্তী আরও 5টি ইউনিয়নের 3 লক্ষাধিক মানুষ সদরের ভাঙামোড় থেকে কাঁঠালবাড়ি ইউনিয়নের ভাঙটুরঘাট পর্যন্ত নৌকায় যাতায়াত করছে। ধরলা নদীর উপর থেকে সেতু না থাকায় জরুরি চিকিৎসা সেবা ও পণ্য আনা নেওয়ায় চরম ভোগান্তিতে স্থানীয়রা। সকালে আসছে ঘাটপাড় 1.5-2 ঘন্টা বসে থেকে পার হচ্ছেই, আবার যে আসলাম কতক্ষণ দেরি বসি, আল্লাহ লোকের কোনো যোগাযোগ নেই। ছেলে মেয়ে সবার লেখাপড়া, স্কুল মাদ্রাসা যাওয়া অনেক কষ্ট ধরলাটার কারণে। হার্ট অ্যাটাক বা এই ধরনের কোনো বা গর্ভবতী মহিলা এই নদী পার হইতেই যদি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যায়, তাহলে রোগীর কি অবস্থা হয়? বৃষ্টি হলে আমার ওই দিকের লোক সবার খুবই সুবিধা হবে। কুড়িগ্রাম ফুলবাড়ি খুব একটা যোগাযোগের সুবিধা হবে। কাঁঠালবাড়ি ও হুলুখানা ইউনিয়নের মাঝামাঝি শিবরাং ভাঙটুর ঘাট এলাকায় ব্রিজ নির্মাণে প্রস্তাবনা পাঠানোর কথা জানায় এলজিইডি। ধরলা নদীর উপর 900 মিটার ব্রিজ একটা নির্মাণের জন্য প্রস্তাব পাওয়া গেছে। এটাই ফিজিবিলিটি স্টাডির জন্য আমরা সদর দপ্তরে প্রস্তাব প্রেরণ করেছি। ফিজিবিলিটি স্টাডি হলে এই ব্রিজটি নির্মাণ করা যেতে পারে। 6টি ইউনিয়ন নিয়ে গঠিত প্রায় 2 লাখের জনসংখ্যা ফুলবাড়ি উপজেলা ধরলা নদীর কারণে একটি বিচ্ছিন্ন উপজেলা। সময় সংবাদ, কুড়িগ্রাম। 3 বছরেও চালু হয়নি নীলফামারীর সৈয়দপুরের আধুনিক পৌর মার্কেট। দোকান মালিকদের অভিযোগ, পৌর কর্তৃপক্ষের গড়িমসির কারণে এখনও মার্কেটটি চালু সম্ভব হয়নি। এমনকি অর্থ ফেরত চাইলেও নানা অজুহাত দেখানো হচ্ছে। তবে চালুর বিষয়ে কোনো সমাধান দিতে পারেনি পৌর কর্তৃপক্ষ। মোহাম্মদ সোহেলের ছবিতে সাকির হোসেন বাদলের রিপোর্ট। সুসজ্জিত মার্কেট ভবন অথচ জনমানব শূন্য পরিত্যক্ত এলাকা। দেয়ালের অনেক স্থানে দেখা দিয়েছে ফাটল। 2023 সালের নীলফামারী সৈয়দপুর পৌরসভার 2 কিলোমিটার বাইরে বাইপাস সড়কের পাশে নির্মাণ করা হয় আধুনিক পৌর মার্কেট। একতলা ভবনে 90টি দোকান ছাড়াও 2টি টয়লেট ব্লক ও পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। নির্মাণের 3 বছরেও চালু হয়নি। দোকান মালিকদের অভিযোগ, পৌর কর্তৃপক্ষের গড়িমসির কারণে এখনো মার্কেটটি চালু সম্ভব হয়নি। এমনকি অর্থ ফেরত চাইলেও নানা অজুহাত দেখানো হচ্ছে। যারা দোকান নিছে তারা না পারতেছে কিছু বলতে, না পারতেছে সহ্য করতে। বাইরের টাকা আপনি ফেরত পাবেন না, তার উপরে 10% কর্তন করা হবে, এতে আপনার লস হয়ে যাবে, টাকা কিছুই থাকবে না। দ্রুত পৌর কর্তৃপক্ষকে সেই মার্কেটটা কমপ্লিট করতে হবে। পৌর কর্তৃপক্ষ বলছে মার্কেটটি প্রথমে শহরের ভেতরে নির্মাণের কথা থাকলেও জমি নিয়ে জটিলতার কারণে বাইরে নির্মাণ করা হয়। তবে চালুর বিষয়ে কোনো সমাধান দিতে পারেনি সংশ্লিষ্ট কর্মকর্তা। আমরা নিজেরাও চাচ্ছি যে মার্কেটটা চালু হলে আমরা অন্তত এই যে পৌরসভার যে ব্যয়টা, সেই ব্যয়টা থেকে আমরা অনেকটা রেহাই পাবো। সেই সাথে বরং আমাদের মাসিক ভাড়াটা আসলে পৌরসভা আমরা আয় বৃদ্ধি করতে পারবো। কর্তৃপক্ষের তথ্য মতে সৈয়দপুর পৌরসভা মার্কেট নির্মাণে ব্যয় হয় 21 কোটি টাকা। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। ঈদ উপলক্ষে ও পশুবাহী গাড়ির চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতিয়া নৌ রুটে।
এই বিষয়ে জানাতে এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর ঈদকে সামনে রেখে মানুষ কিন্তু একদম শেষ সময়টা ঘরে ফিরছে। তবে সকালের এইটা ঘাট এলাকাতে মেঘলা মেঘলা আকাশ এবং মৃদু মৃদু বাতাসে কিন্তু এখন পর্যন্ত এইটা ঈদ যাত্রা একদমটা স্বস্তি হচ্ছে যাত্রীদের। তবে রাতে বৃষ্টি বাদলে কিন্তু অনেকটা দুর্ভোগ পোহাতে হয়েছে এই নৌরুটে। যানজট কিংবা ভোগান্তির সবচাইতে বেশি ঘাট জমছে পশুবাহী ট্রাক সহ নিত্য প্রয়োজনীয় মালামাল বহনকারী ট্রাক। সকালের দিকে যে যাত্রীবাহী বাসগুলোকে ঘাট কর্তৃপক্ষ অগ্রাধিকার দেওয়ায় ঘাট এলাকাতে কম জমছে আসলে বাস, যাত্রীবাহী বাস। এই মুহূর্তে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটের চারপাশে দিকে আসলে যাত্রী ও যানবাহনের চাপটা কম 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 দেখা যাচ্ছে এবং কি এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু এটা যে লঞ্চ ঘাটটি রয়েছে সেই লঞ্চ ঘাটটি সরিয়ে নেওয়ার কারণে এটা এবং কি মানুষের যে জটলা সেটাও কিন্তু কম দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা যে অন্য ঈদগুলো দেখেছি সেই ঈদগুলোর তুলনায় BIWTCTA এবং কি নৌ মন্ত্রণালয়ের যে নির্দেশনা এবং তাদের যে প্রস্তুতি তা কিন্তু একদম কাজে লাগছে বলে আমরা আসলে দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটের যে ব্যবস্থাপনা থেকে শুরু করে যে ঘাটগুলোর যে অবস্থা তাও কিন্তু ভালো রয়েছে। তবে সবচাইতে আশঙ্কা করা হচ্ছে যে এই যে বৃষ্টি এবং ঝড় যে কোনো সময় যে ফেরি এবং লঞ্চ বন্ধ হয়ে যেতে পারে। এর জন্য যাত্রী এবং যানবাহনের শ্রমিকদের কষ্ট করতে হচ্ছে। পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডে এই মুহূর্তে 400 থেকে ছোট বড় যানবাহন অপেক্ষায় রয়েছে। তবে এটাও কিন্তু এই ঈদের সময়ে একটা স্বাভাবিক অবস্থা বলে ঘাট কর্তৃপক্ষ বলছেন। এছাড়াও কিন্তু নৌ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর এইখানে প্রতিনিয়ত কিন্তু খোঁজ খবর রাখায় আগের তুলনায় এই মুহূর্তে কিন্তু এই ঘাট এলাকা অনেকটা অনিয়মতা স্বচ্ছতা এসেছে। এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা রয়েছেন তারাও কিন্তু সাদা পোশাকে এবং গোয়েন্দা নজরদারি থাকায় ছিনতাই রাহাজারি এখন পর্যন্ত ঘাট এলাকাতে একদম জেরো অবস্থায় রয়েছে। আমরা বলতে পারি পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডে যাত্রী এবং যানবাহনের জন্য খুবই উপযোগী একটা সময় বা একটা ঘরে ফেরা মানুষের স্বাচ্ছন্দ্য হচ্ছে। পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডে মোট 23টি ফেরি এবং 32টি লঞ্চ এবং 67টি স্পিডবোট চলাচল করে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। পাটুরিয়া ঘাট থেকে সরাসরি যুক্ত ছিলাম। ধান কাটা শুরু হয়েছে দিনাজপুরে। এ পর্যন্ত কাটা হয়েছে 25 ভাগ ফসল। কেউ নিজে কাটছেন, কেউ আবার ব্যবহার করছেন কম্বাইন্ড হারভেস্টার। তবে দাম নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। তারা বলছেন উৎপাদন খরচ বাড়লেও বাড়েনি ধানের দাম। এ কারণে লোকসানের শঙ্কায় রয়েছেন তারা। তবে প্রাকৃতিক দুর্যোগ এড়াতে 80 ভাগ ধান পেকে গেলেই কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয়েছে ধান। পেকে যাওয়ায় কেউ নিজে কাটছেন, কেউ আবার কম্বাইন্ড হারভেস্টার দিয়ে কাটাচ্ছেন সোনালী ফসল। দিনাজপুরের এরই মধ্যে প্রায় 50 ভাগ জমির ধান পেকেছে। ঝড় বৃষ্টির কারণে অনেক জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কাটা শুরু করেছেন কৃষক। তবে দাম নিয়ে দুশ্চিন্তায় চাষি। তারা বলছেন উৎপাদন খরচ বাড়লেও বাড়েনি ধানের দাম। এ কারণে লোকসানের শঙ্কায় তারা। কৃষি করে আমাদের কোনো লাভ পাই না। এখন যে আমরা যে খাবো, 2 মুঠো ভাত খাবো, এটাও আমরা ঠিকমতো খাইতে পারতেছি না। এখন ধানের দাম নাই। কৃষকরা মনে করেন যে একদম পানিতে পানি আরও পানিও অতিরিক্ত, পানির জন্য ধানও নষ্ট হচ্ছে, প্লাস লোক পাওয়া যাচ্ছে না, মেশিনেরও খরচ বেশি। এ পর্যন্ত 25 ভাগ ধান কাটা হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। তবে প্রাকৃতিক দুর্যোগ এড়াতে 80 ভাগ ধান পেকে গেলেই কেটে ফেলার পরামর্শ সংশ্লিষ্ট কর্মকর্তার। 80% ধান পেকে গেলে আপনারা যে কোনোভাবে এটি সংগ্রহ করে যাতে আপনাদের
পর্যন্ত নিয়ে আসেন, তাহলে এই বৃষ্টির হাত থেকে, ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে দিনাজপুরে 1,73,625 হেক্টর জমিতে ইরি ও বোরো ধান চাষ হয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। ঝিনাইদহে গ্রেফতার এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার সকালে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। শুনানি শেষে আদালতে এনসিপি নেতা তারেক রেজার জামিন মঞ্জুর করেন বিচারক। তবে একই মামলায় গ্রেপ্তার যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। এর আগে রোববার সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ও যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমানকে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পশু জবাই সংক্রান্ত বিধিনিষেধ চালু করায় মলিন ঈদ আনন্দ। পবিত্র ঈদ উল আজহার আগে চরম ভোগান্তিতে পড়েছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। গরুর হাট বন্ধ হওয়ায় এবার কোরবানির জন্য ছাগল, ভেড়া এবং দুম্বার দিকে ঝুঁকছেন অনেকে। এই সুযোগে এক লাফে কয়েক গুণ বেড়েছে এসব পশুর দাম। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। মধ্য কলকাতার জাকারিয়া স্ট্রিট এলাকাটি মূলত নাখোদা মসজিদের জন্যই বিখ্যাত। শতবর্ষ প্রাচীন এই মসজিদের পাশে প্রতিবছর নিয়ম করে গরুর হাট বসলেও এবার সেখানে বসেছে ছাগলের হাট। রাজ্যের বিভিন্ন জেলা এমনকি অন্য রাজ্য থেকেও এবার এই হাটে এসেছে নানা প্রজাতির ছাগল ও ভেড়া। এসেছে মধ্যপ্রাচ্যের নানা প্রজাতির দুম্বাও। যদিও এই দুম্বাগুলো এখানে প্রজনন ও লালন পালন করেন ভারতীয় হিন্দুরাই। এই পশুর হাটে বিক্রেতাদের মধ্যে অনেকেই রয়েছেন হিন্দু বিক্রেতা। তারা বলছেন এবার পশু জবাই সংক্রান্ত আইনের কারণে গরুর হাট হচ্ছে না, ফলে ছাগল, ভেড়া ও দুম্বার চাহিদা বেশি, আর সে কারণেই দামও বেশি। দামটা তো মোটামুটি বেশি, এই তিনটা যা আছে এটা 95 বলছে, এটা তিনটা। গায়ে কুরবানি গুলো তো মানে বেন্ড হয়ে গেছে না, সেজন্য দামগুলোটা হাই হয়ে গেছে। মার্কেটে মাল নেই তো, সব জায়গায় তো কুরবানিতে গরু, মোষ, উট চলে, এবার তো বন্ধ হয়ে গেছে। এবার যারা গরু কুরবানি দেয় তারা এবার খাসি দিচ্ছে, যার কারণে এবার দামটা খুব বেশি আছে। গরু বন্ধ হওয়াতে আস্তে আস্তে কুরবানি বাজারে ছাগলের দামটা বাড়তে গেছে। আমাদের কুরবানি করবার জন্য অনেক জিনিস আছে, কিন্তু যারা গরু পোষাচ্ছে ওদের কাছে গরু বিক্রি করবার ছাড়া আরো কিছু জিনিস নেই, তাহলে ওদের জন্য সরকারকে ভাবতে হবে। গত 9 মে পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার দুদিন পরই 1950 সালের পশু জবাই সংক্রান্ত পুরনো একটি আইন নতুন করে কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেয় রাজ্য সরকার। সেই নির্দেশে বলা হয় 14 বছরের কম বয়সী কোনো গরু বা মহিষ জবাই করা যাবে না। এমনকি সরকার নির্দিষ্ট করে দেওয়া কসাইখানা ছাড়াও প্রকাশ্যে কোনো গরু জবাই করা যাবে না। এই নির্দেশনার পরপরই অভিযোগ উঠছে রাজ্যের বিভিন্ন মুসলিম অধ্যুষিত এলাকায় গরুর হাট না করার জন্য স্থানীয় প্রশাসন ফরমান জারি করেছে। ঠিক এমন একটি সময়ে এই নির্দেশনা জারি হলো যখন রাজ্যটির প্রায় 30% সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সামনে পবিত্র কোরবানির ঈদ। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। মিয়ানমারে শান্তি আলোচনার প্রস্তাব ভেস্তে যেতেই সীমান্ত পুনর্দখলের নতুন সামরিক অভিযান শুরু করেছে জান্তা সরকার। নতুন সেনাপ্রধান ইয়ে উইনের নেতৃত্বে চীন, ভারত ও থাইল্যান্ড সীমান্তবর্তী কৌশলগত এলাকাগুলোতে জোরদার করা হয়েছে অভিযান। বিশেষ করে হেভি রেয়ার আর্থ খনির নিয়ন্ত্রণ ঘিরে কাচিন রাজ্যে বাড়ছে সংঘর্ষের আশঙ্কা। বিশেষজ্ঞদের মতে হারানো বাণিজ্য করিডোর পুনরুদ্ধারে এই চেষ্টা দেশটির গৃহযুদ্ধকে আরও ভয়াবহ করে তুলতে পারে। ক্ষমতা দখলের পর থেকেই একের পর এক অঞ্চল হারিয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী। এবার সীমান্ত এলাকা ও গুরুত্বপূর্ণ বাণিজ্য করিডোর পুনর্দখলে বড় সামরিক অভিযানে নেমেছে তারা। মার্চে নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পাওয়া ইয়ে উইন ওর নেতৃত্বে চীন, ভারত ও থাইল্যান্ড সীমান্তে বাড়ানো হয়েছে সামরিক তৎপরতা, যার মূল লক্ষ্য বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা যোগাযোগ পথগুলো পুনরুদ্ধার করা। এই অভিযানের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে চীন সীমান্তবর্তী কাচিন রাজ্য। অঞ্চলটিতে রয়েছে বিশ্বের গুরুত্বপূর্ণ হেভি রেয়ার আর্থ খনিজের মজুদ, যা বৈদ্যুতিক গাড়ি ও আধুনিক প্রযুক্তি শিল্পে ব্যবহৃত হয়। 2024 সালে অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয়া কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি জানিয়েছে জান্তার যে কোনো অভিযান তারা প্রতিহত করবে। এ কারণে সেখানে বড় সংঘর্ষের আশঙ্কা বাড়ছে।
ভারত সীমান্তের চীন রাজ্য এবং থাইল্যান্ড সীমান্তের কারেন রাজ্যেও তীব্র লড়াই চলছে। বিদ্রোহীদের সরবরাহ পথ বন্ধ করতে বিমান হামলা চালাচ্ছে সেনাবাহিনী। অন্যদিকে থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্যের প্রধান রুট মিয়াওয়াদ্দি ককারেইক মহাসড়কের নিয়ন্ত্রণ ফিরে পেতেও মরিয়া জান্তা বাহিনী। যদিও কারেন ন্যাশনাল ইউনিয়ন এই অভিযান ব্যর্থ করার ঘোষণা দিয়েছে। 100 দিনের মধ্যে শান্তি আলোচনার জান্তা প্রস্তাব আগেই প্রত্যাখ্যান করেছে সশস্ত্র গোষ্ঠীগুলো। তাদের অভিযোগ, সেনাবাহিনী অতীতেও একাধিক শান্তি চুক্তি ভেঙেছে। বিশ্লেষকদের মতে সীমান্ত পুনর্দখলে জান্তার এই মরিয়া অভিযান মিয়ানমারের গৃহযুদ্ধকে আরও দীর্ঘ ও রক্তক্ষয়ী করে তুলতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। ইবোলার নতুন প্রাদুর্ভাব ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো থেকে উগান্ডা হয়ে এখন আন্তর্জাতিক উদ্বেগে পরিণত হয়েছে। সন্দেহভাজন মৃতের সংখ্যা 220 ছাড়িয়েছে আর 900-রও বেশি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছে সংস্থাটি। এরই মধ্যে ইতালির মিলানে উগান্ডা ফেরত 2 জনের মধ্যে সন্দেহভাজন ইবোলা উপসর্গ ধরা পড়ায় ইউরোপে উদ্বেগ বাড়ছে। ইবোলার কেন্দ্রবিন্দু এখন পূর্ব ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর ইটুরি প্রদেশ। সেখানে দ্রুত ছড়িয়ে পড়া বন্ডিবুগীয় স্ট্রেইনের কারণে পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে সন্দেহভাজন আক্রান্ত প্রায় 1000 এবং মৃত্যু শত শত। প্রথম মৃত্যুর পর দীর্ঘ সময় শনাক্ত না হওয়ায় সংক্রমণ অনেকটা নীরবভাবে ছড়িয়ে পড়ে। এখন বিভিন্ন প্রদেশ এমনকি সীমান্ত পেরিয়ে উগান্ডাতেও নতুন সংক্রমণ ধরা পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই ভাইরাসের জন্য নির্দিষ্ট কোনো ভ্যাকসিন বা কার্যকর চিকিৎসা নেই। তাই মূল ভরসা দ্রুত শনাক্তকরণ, আইসোলেশন এবং নিরাপদ দাফন প্রক্রিয়া। তবে প্রাথমিক পর্যায়ে বিলম্ব হওয়ায় এখন কর্তৃপক্ষকে অনেকটা ড্যামেজ কন্ট্রোল অবস্থায় কাজ করতে হচ্ছে। সংক্রমণের পাশাপাশি স্থানীয় অস্থিরতা পরিস্থিতিকে আরও ভেঙে দিয়েছে। পূর্ব কঙ্গোর একাধিক হাসপাতালে হামলা, চিকিৎসা কেন্দ্রে অগ্নিসংযোগ এবং মৃতদেহ ফেরত চাওয়াকে কেন্দ্র করে সহিংসতা দেখা দিয়েছে। কিছু জায়গায় রোগী পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। এতে স্বাস্থ্যকর্মীদের কাজ ব্যাহত হচ্ছে এবং সংক্রমণের নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে পড়ছে। মৃতদেহের সংস্পর্শে আসার ঝুঁকি থাকায় নিরাপদ দাফন নিয়ে জনগণের সঙ্গে দ্বন্দ্বও বাড়ছে। আন্তর্জাতিকভাবে ঝুঁকি আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতালির মিলানে উগান্ডা ফেরতদের মধ্যে ইবোলা উপসর্গ দেখা দিয়েছে। এতে ইউরোপও সতর্কতা বাড়িয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী কঠোর নীতির সমালোচনা করে বাংলাদেশি কমিউনিটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন লস অ্যাঞ্জেলেস সিটির মেয়র ক্যারেন বাস। প্রবাসীদের অবদানকে মূল্যায়নের পাশাপাশি আগামী বিশ্বকাপ ও অলিম্পিককে সামনে রেখে বাংলাদেশিদের পরিচিতি বাড়ানোর উদ্যোগের কথাও জানান তিনি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। আসন্ন বিশ্বকাপ ফুটবল ও অলিম্পিক গেমসকে সামনে রেখে বিশ্ব মঞ্চে বাংলাদেশি কমিউনিটির পরিচিতি আরও দৃশ্যমান করতে বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস সিটি মেয়র ক্যারেন বাস। স্থানীয় সময় রোববার ক্যালিফোর্নিয়ার প্যাকুইমা শহরে জাসমিন খান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মুসলিম খানের বাসভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, বহু সাংস্কৃতিক লস অ্যাঞ্জেলেসের অগ্রযাত্রায় বাংলাদেশিরাও গুরুত্বপূর্ণ অংশীদার। সামনে যখন অলিম্পিক এবং বিশ্বকাপ ফুটবলের জন্য পুরো বিশ্ব এখানে আসবে, তখন আমরা অবশ্যই নিশ্চিত করতে চাই যে এমন একটি জায়গা থাকবে এবং প্রত্যেকে যেন জানতে পারে যে লিটল বাংলাদেশ নামের একটা জায়গা আছে। ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী নীতির সমালোচনা করে ক্যারেন বাস বলেন, অভিবাসীরা যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সামাজিক কাঠামোর গুরুত্বপূর্ণ শক্তি। গৃহহীনদের পুনর্বাসন, আবাসন সংকট নিরসন এবং পরিচ্ছন্ন ও নিরাপদ শহর গড়তে বাংলাদেশি সহ সব কমিউনিটির সহযোগিতাও চান তিনি। লস অ্যাঞ্জেলেসের প্রথম নারী ও দ্বিতীয় আফ্রিকান আমেরিকান মেয়র হিসেবে নিজের দায়বদ্ধতার কথাও তুলে ধরেন ডেমোক্র্যাট এই নেত্রী। মতবিনিময় সভায় বাংলাদেশি কমিউনিটি নেতারা মূলধারার মার্কিন রাজনীতিতে নতুন প্রজন্মের অংশগ্রহণ বাড়ানোর উপরও গুরুত্ব আরোপ করেন। মেইন স্ট্রিমের পলিটিক্সের সাথে বা মেইন স্ট্রিমের যে আমাদের যে ধরনের অ্যাক্টিভিটিগুলো হয় ওইটার সাথে আমরা অনেকটা ডিসকানেক্টেড, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের নেক্সট জেনারেশন যেন মেইন স্ট্রিমের সাথে আরও বেশি করে ইনভলভ হতে পারে। সভায় প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন জাতিগোষ্ঠী ও কমিউনিটির প্রতিনিধিরা সমাজে পারস্পরিক সহযোগিতা ও রাজনৈতিক সম্পৃক্ততা আরও জোরদারের আহ্বান জানান। লস্কর আল মামুন, সময় সংবাদ,
লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। বিশ্বের বিভিন্ন দেশের মতো জার্মানিতে অভিবাসন নিতে আগ্রহী অসংখ্য মানুষ। শুধুমাত্র গেল বছরেই দেশটির নাগরিক হয়েছেন এমন অভিবাসীর সংখ্যা রেকর্ড 3 লাখের উপর। জার্মানি থেকে নাগরিকত্বের বিস্তারিত তুলে ধরছেন বিটু বড়ুয়া। দিন যতই যাচ্ছে জার্মানিতে নাগরিকত্ব পেতে আগ্রহ বাড়ছে বিশ্বের নানা দেশ থেকে আসা দেশটিতে বসবাসরত অভিবাসীদের। আগের যে কোনো সময়ের তুলনায় অভিবাসন নীতিতে শিথিলতা আসায় রেকর্ড সংখ্যক জার্মান অভিবাসী নাগরিকত্ব গ্রহণ করেছেন। দেশটির 16টি প্রদেশের স্থানীয় সরকারের তথ্য বলছে, আগের যে কোনো সময়ের চেয়ে সাম্প্রতিক বছরগুলোতে জার্মান পাসপোর্ট নিয়েছেন কয়েক লাখ মানুষ। বিশেষ করে গেল 2025 সালে জার্মানির নাগরিকত্ব নিয়েছেন 3,09,000 মানুষ, যা দেশটির ইতিহাসের রেকর্ড। এর আগের বছর 2024 সালে 2,91,955 জন অভিবাসীকে নাগরিকত্ব দেয় জার্মান সরকার। এত বিশাল সংখ্যক অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার কারণ জার্মানিতে নাগরিকত্ব আইনের শিথিলতা। বিশেষ করে নতুন আইনে দ্বৈত নাগরিকত্বের অনুমোদন দেওয়ার পাশাপাশি দেশটিতে বসবাসের ক্ষেত্রে ন্যূনতম মেয়াদ 5 বছরে নামিয়ে আনার পর থেকেই নাগরিকত্বের আবেদন দ্রুত বাড়তে শুরু করে বলে জানায় ম্যাটস প্রশাসন। গত বছর জার্মানিতে 3 লক্ষ পরিমাণ অভিবাসনদের জার্মান নাগরিকত্ব দেওয়া হয়েছে। এর কারণ হলো যারা এখানে থাকে তারা রীতিমতো ট্যাক্স পেমেন্ট করে। এদিকে দেশটিতে দীর্ঘদিন ধরে বসবাস করেও নিজেদের ভুলে এবং নানা কারণে অনেক অভিবাসী নাগরিকত্ব পাননি বলে জানান বাংলাদেশি প্রবাসীরা। অনেকেই বিভিন্ন অপরাধের সাথে জড়িত এবং তারা ভাষা শেখার প্রতি কোনো আগ্রহ নেই, সরকারকে নিয়মিত ট্যাক্স বা কর প্রদান করেন না, তারা সরকারের কাছ থেকে উল্টো বেকার ভাতা গ্রহণ করেন। তাদেরকে সরকার কখনোই জার্মান পাসপোর্ট বা নাগরিকত্ব দিবেন না। ম্যাটস প্রশাসনের তথ্য অধিদপ্তরের এক মুখপাত্র জানান, জার্মানিতে নাগরিকত্ব পেতে আগ্রহীদের সংখ্যা আগের তুলনায় 46% বৃদ্ধি পেয়েছে, যাদের বেশিরভাগই যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া, তুরস্ক এবং রাশিয়া থেকে আসা নাগরিক। এদিকে 2022-এর ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকেই জার্মানিতে আশ্রয়ের জন্য ছুটে আসা 10 লাখ ইউক্রেনীয়র অনেকেই জার্মানিতে ন্যূনতম 5 বছর বসবাস এবং কাজের পূর্ণ অনুমোদন থাকায় নাগরিকত্বের আবেদনের বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছে জার্মান প্রশাসন। অনেক বছর ধরেই বসবাস করছেন এমন অনেক প্রবাসী নাগরিকত্ব গ্রহণ এবং পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে জার্মানিকে অনেক কঠিন দেশ হিসেবে গণ্য করেন। তবে জার্মান সরকারের দেয়া সকল শর্ত পূরণের পাশাপাশি নাগরিকত্বের নিয়মনীতি এবং সমাজে প্রচলিত যেসব নৈতিক বিষয়গুলো রয়েছে সেগুলো অনুসরণ করলেই যে কোনো বিদেশি নাগরিক পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে বিবেচ্য হবেন, এমনটাই মনে করছেন অভিবাসন বিশ্লেষকরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। পর্তুগালে ইসলাম বিদ্বেষীদের তৎপরতায় বিপাকে দেশটিতে বসবাসরত মুসলিমরা। নামাজে বাধা সৃষ্টিসহ বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে প্রায়ই তারা অবস্থান নিচ্ছে মসজিদগুলোর বাইরে। তাই উন্মুক্ত স্থানে ঈদুল আজহার নামাজের অনুমতি মিললেও উদ্বেগে রয়েছেন তারা। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। 22 মে শুক্রবার জুমার নামাজ লক্ষ্য করে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি কমিউনিটি পরিচালিত বাংলাদেশ ইসলামিক সেন্টার ও বাইতুল মুকাররম মসজিদ এবং মার্তিন মুনিজ জামি মসজিদের বাইরে অবস্থান নেয় বেশ কয়েকজন ইসলাম বিদ্বেষী। নামাজের জন্য মসজিদের বাইরে অপেক্ষায় থাকা মুসল্লিদের নানাভাবে উত্তেজিত করার চেষ্টা করে তারা, এমনকি হাতাহাতির ঘটনাও ঘটায়। পর্তুগালের মসজিদগুলোর বাইরে ডানপন্থী ইসলাম বিদ্বেষীদের এমন তৎপরতা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া গত 1 যুগের বেশি সময় ধরে রাজধানী লিসবনের মার্তিন মুনিজ পার্কে অনুষ্ঠিত হয়ে আসছে ইউরোপের অন্যতম বড় ঈদ জামাত। উন্মুক্ত স্থানে হাজারো মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত এই গণজামায়াতকেও আলোচনার বিষয়বস্তু বানিয়েছে কট্টরপন্থীরা। তাই বুধবার বাংলাদেশি কমিউনিটি আয়োজিত ঈদুল আজহার জামাত ঘিরেও উদ্বেগ রয়েছে অভিবাসীদের মধ্যে। ইসলাম বিদ্বেষী অতিরিক্ত বেড়ে গেছে, অতীতে এরকম ছিল না। আমরা আশা করব পর্তুগাল গভর্নমেন্ট এটার প্রতি উদ্যোগ নিবে, আমরা ভবিষ্যতে ভালো মতো চলতে পারবো। স্বাধীনভাবে আমার ধর্মীয় চর্চা এখানে আমি করব এবং আমার সন্তানরা এখানে বেড়ে উঠছে, তারাও তাদের ধর্মীয় যে অনুভূতি সেটা স্বাধীনভাবে পালন করবে। এছাড়া বোরকা বা নিকাব নিষিদ্ধ আইন চূড়ান্তভাবে পাশ না হলেও এর মধ্যে হয়রানির শিকার হচ্ছেন দেশটিতে বসবাসরত মুসলিম নারীরা। নিকাব না পরেও ফেস মাস্ক পরে অতি উৎসাহী ও ইসলাম বিদ্বেষীদের মাধ্যমে গণপরিবহন, সুপারমার্কেট সহ নানা ক্ষেত্রে হয়রানি ও বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন অনেকে।
ধর্মীয় সম্প্রীতি ও স্বাধীনভাবে ধর্মচর্চায় ইউরোপের যে কোনো দেশের থেকে নিরাপদ মনে করা হয় পর্তুগালকে। তবে সাম্প্রতিক সময়ে কিছু ইসলাম বিদ্বেষী ও অতি উৎসাহীদের কারণে পর্তুগালের সেই পরিবেশ আজ প্রশ্নের মুখে। দেশটিতে বসবাসরত মুসলিমরা মনে করেন বিশৃঙ্খলাকারীদের শক্ত হাতে প্রতিরোধ করবে পর্তুগাল প্রশাসন এবং ফিরিয়ে আনবে আগের সেই পরিবেশ। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ইউরোপ জুড়ে জলবায়ু পরিবর্তনের চরম রূপ স্পষ্ট হয়ে উঠছে। তীব্র তাপপ্রবাহের কবলে পড়ে এবার বিপর্যস্ত ফ্রান্স। পরিস্থিতি এতটাই বেগতিক যে দেশটির 8টি প্রশাসনিক বিভাগে এরই মধ্যে জারি করা হয়েছে কমলা সতর্কতা। নজিরবিহীন এই গরম মোকাবিলায় জরুরি ভিত্তিতে আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছেন ফরাসি প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। তীব্র তাপপ্রবাহে পড়ছে ফ্রান্স, জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। রাজধানী প্যারিস ও এর আশেপাশের 18টি প্রশাসনিক বিভাগে ইয়েলো অ্যালার্ট বা হলুদ সতর্কবার্তা জারি করার পর দেশটির আবহাওয়া অধিদপ্তর ফ্রান্সের পশ্চিমাঞ্চলের 8টি প্রশাসনিক বিভাগে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা জারি করেছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে এই মাসে অর্থাৎ মে মাসে তীব্র তাপদাহের কারণে প্রথমবারের মতো কমলা সতর্কবার্তা জারি করা হলো। এদিকে বর্তমানে এই পরিস্থিতি মোকাবেলায় সপ্তাহের শেষের দিকে প্রধানমন্ত্রী একটি আন্তঃমন্ত্রণালয়ের সভা আহ্বান করেছেন। তীব্র এই গরম থেকে নিজেদের কিছুটা শীতল করতে অনেকেই ছুটছেন স্থানীয় পার্কগুলোতে। গাছের ছায়ার নিচে বসে তারা কিছুটা শীতল হচ্ছেন, অনেকেই আবার ছুটছেন এরকম পানির ফোয়ারার কাছে। অনেক কষ্টে আছি, বাসা বাড়িতে অনেক গরম, সেজন্য এখানে আসছি। প্রচুর গরম এখানে থাকার কারণে পানির পাশে আইসা একটু বসছি, বাট ভালো লাগতেছে। It's so hot in Paris this week. So I just wanted to chill and play guitar and feel the wind. আবহাওয়া সূত্রে জানা গেছে সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা 38 কিংবা 40 ডিগ্রিতে পৌঁছাতে পারে, আর এতে গরমের তীব্রতা আরও বাড়বে। আর তাই কেউ বাইরে বের হলে এ সময় সাথে সানস্ক্রিন, ছাতা এবং প্রয়োজনীয় পানি রাখার পরামর্শ প্রদান করেছেন। রাজধানী প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেকর্ড সংখ্যক প্রবাসী বাংলাদেশির দেশে ফেরার ভিড় এখন মালদ্বীপ জুড়ে। টিকিটের আশায় প্রতিদিনই ট্রাভেল এজেন্সি আর বিমানবন্দরে ছুটছেন প্রবাসীরা। বাড়তি ভাড়া গুনেও স্বজনদের কাছে ফিরতে মরিয়া অনেকে। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। পরিবার পরিজনের সঙ্গে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে দেশে ফিরছেন রেকর্ড সংখ্যক মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি। টিকিট সংগ্রহ করতে প্রতিদিনই ভিড় বাড়ছে স্থানীয় ও বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলোতে। পাশাপাশি ব্যস্ত সময় পার করছে মালদ্বীপের বিমানবন্দরও। এবার ঈদ উপলক্ষে সরকারি ছুটির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও দীর্ঘ ছুটি থাকায় দেশে ফেরা প্রবাসীর সংখ্যাও বেড়েছে কয়েক গুণ। কর্মসূত্রে মালদ্বীপে বসবাস করেন লাখের বেশি বাংলাদেশি। রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তারা। প্রতি ঈদেই দেশের মানুষ যখন গ্রামে ফেরার প্রস্তুতি নেন, তখন প্রবাসীরাও ছুটে যান স্বজনদের কাছে। দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে একসঙ্গে ঈদ উদযাপনের অনুভূতি যে আলাদা, সেটি জানালেন অনেক প্রবাসী। 1-2 বছর ধরে আমরা প্ল্যান করি বিদেশে থেকে দেশে ঈদ করব, পরিবারের সাথে থাকব। এটা আসলেই এত বেশি আনন্দের। অনেক অনেক হ্যাপি আমি আজকে। সামনে আমি ঈদ কোরবানি ঈদ বাড়িতে চলে যাচ্ছি, আমার খুব ভালো লাগতেছে। পরিবারের সবার সাথে ঈদ করব। যারা ঈদের ছুটিতে দেশে গিয়েছে তাদের জন্য আমরা দোয়া করব, তারা যেন সুন্দরভাবে দেশে পৌঁছতে পারে এবং কি ভালোভাবে ঈদ উদযাপন করে সুস্বাস্থ্যভাবে আবার যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে। ঈদের উদযাপনটা কি জিনিস এটা আমরা তেমনটা বুঝতে পারিনি, তারপরে চাই সবার সাথে আনন্দ উপভোগ করতে, সবাইকে নিয়ে হাসি খুশি থাকতে। এদিকে ঈদ সামনে রেখে মালদ্বীপ থেকে বাংলাদেশগামী ফ্লাইটের ভাড়া বেড়েছে 2 গুণ থেকে 3 গুণ পর্যন্ত। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক প্রবাসী এবার দেশে ফিরতে পারছেন না। তবে মানি এক্সচেঞ্জ হাউসগুলোর তথ্য বলছে দেশে না ফিরলেও বৈধ পথে রেমিটেন্স পাঠানোর প্রবণতা বেড়েছে প্রায় 50%। গত মাসের তুলনায় এই মাসে আমাদের রেমিটেন্স প্রায় 50% বেড়ে গিয়েছে এবং সকল প্রবাসী ভাই ও বোনেরা চাচ্ছেন যে তাদের ফ্যামিলি যেন বাংলাদেশে ভালো মতো ঈদ করেন, ঈদের আনন্দ উপভোগ করেন। নিজেরা কষ্ট করে থেকেও ওনারা চাচ্ছেন ওনার ফ্যামিলি যেন বাংলাদেশে ভালো ঈদ করতে পারেন। ঈদের অতিরিক্ত চাপের কারণে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি দামে টিকিট কিনতে হয়েছে প্রবাসীদের। তবুও দীর্ঘদিন পর দেশের মাটিতে স্বজনদের সঙ্গে ঈদ করতে পারার আনন্দই এখন সবচেয়ে বড় স্বস্তি মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিদের কাছে। সময় সংবাদ, মালদ্বীপ।
ঈদুল আজহাকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। আবুধাবি, দুবাই, শাহরাত সহ বিভিন্ন শহরে পশুর বাজারগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে অন্যান্য দেশের নাগরিকদের তুলনায় প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ও পশু কেনার আগ্রহ চোখে পড়ার মতো। শিবলি আল সাদিকের রিপোর্ট। ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন পশুর বাজারে উঠেছে নানা দেশের বিভিন্ন জাতের কোরবানির পশু। আবুধাবি, আলাইন, দুবাই, শারজা, আজমান, উমুল কোয়েন, ফুজেরা ও রাস আল খাইমার পশুর বাজারগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। ভারতীয়, পাকিস্তানি, সোমালিয়ান জাতের গরু, ছাগল ও দুম্বার পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত পশু রয়েছে বাজারে। বিভিন্ন হাট ঘুরে ক্রেতারা নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী পশু কিনছেন। গরু নেওয়ার জন্য মার্কেটে এসে দেখলাম আলহামদুলিল্লাহ অনেক ভালোই মার্কেট, বড় বড় গরু আছে, অনেক ছাগল আছে। একটু আগে ভাগে কিনলাম এই জন্য, কারণ এই শেষের দিকে যায় এখানে যে কেনাকাটাতে শর্টেজ হয়ে যায়। দুবাইয়ের পশুর বাজারগুলোতে স্থানীয় আরবদের পাশাপাশি বাংলাদেশি ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অন্যান্য দেশের নাগরিকদের মধ্যে ছাগল ও দুম্বা কেনার প্রবণতা বেশি থাকলেও বাংলাদেশিরা বরাবরের মতো গরু কেনার প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন। তবে অনেক সাধারণ প্রবাসী তাদের আয়ের সামর্থ্য অনুযায়ী ছাগল কোরবানিকেও বেছে নিচ্ছেন। গত বছর যে গরুটা আমরা ৬,০০০ দিরহামে কিনেছি, এটা এই বছর ৮,০০০ দিরহাম মার্কেট ভ্যালু দেখাচ্ছে। তারা इधर प्राइस थोड़ा ज़्यादा है, लेकिन हमारा दोस्त लोग मिला के तो मुश्किल नहीं आएगा। বাংলাদেশি প্রবাসীদের মধ্যে কেউ কেউ আবার ওট কোরবানির প্রস্তুতিও নিয়েছেন, আবার অনেকে অংশীদারিত্বের ভিত্তিতে গরু কোরবানি দিচ্ছেন এবারের ঈদুল আজহায়। মধ্যপ্রাচ্যের সাময়িক অস্থিরতার পরও আমিরাত সরকার নাগরিক ও প্রবাসীদের নিরাপদ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উদযাপনের সুযোগ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। আনুষ্ঠানিকভাবে দেশের ফুটবলে শুরু হলো থমাস টুলি অধ্যায়। ক্যাম্পে যোগ দেয়া 16 ফুটবলার নিয়ে প্রথম ট্রেনিং সেশন সম্পূর্ণ করেছেন আমেরিকান এই কোচ। সঙ্গে সহকারী হিসেবে ছিলেন ইতালিয়ান মার্কো বনোফিলিও। সবাই দিলে এই কোচ ভালো করবে বলে প্রত্যাশা ফুটবল ফেডারেশনের। অধিনায়ক জামাল ভুঁইয়াও স্বপ্ন দেখছেন ডুলির অধীনে আবারও মূল একাদশে ফেরার। প্রথম দিনে থমাস টুলিকে অপেক্ষায় রাখলেন ফুটবলাররা। লাল সবুজদের সঙ্গে তার প্রথম ট্রেনিং সেশন, কোচিং স্টাফের বাকি সদস্যদের নিয়ে নির্ধারিত সময়ে তিনি মাঠে পৌঁছালেও জামালরা এলেন পাক্কা ৪৫ মিনিট পর। কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে পৌঁছে অবশ্য সময় নেননি ফুটবলাররা। দ্রুতই নেমে পড়েন নতুন কোচের তালিম নিতে। আংশিক দল হাতে পেলেও মাঠেই প্রথম টিম মিটিং সেরেছেন থমাস টুলি। ফুটবলারদের জানিয়ে দিয়েছেন ভবিষ্যৎ করণীয়। হামজা জামালদের নিজের ট্যাকটিক্সের সঙ্গে পরিচিত করতে পছন্দের সহকারী নিয়েই বাংলাদেশে এসেছেন ফিলিপিন্সকে এশিয়ান কাপে তোলা এই কোচ। ডাগআউটে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবেন ইতালিয়ান মার্কো বনোফিলিও। ডুলির কোচিং স্টাফে বাকি দুই সদস্য হাসান আল মামুন আর নুরুজ্জামান নয়ন। একজন কোচকে তো আর একদিন দুদিনে মূল্যায়ন করা যাবে না, তো ইনশাল্লাহ শুরু করলে বোঝা যাবে। পাশাপাশি আমাদের সাথে আরেকজন কোচ আসছে, সহকারী আরেকজন কোচ আসছে, সেও জয়েন করছে। সেও বি লাইসেন্সধারী, ওয়েফা প্রো বি লাইসেন্সধারী, তো সেও জয়েন করছে। তো আশা করি আমাদের দেশি যারা আছে সমন্বয়ে একটা ভালো কিছু আশা করা যায়। উনি অবশ্যই একজন ভালো কোচ। আমার মনে হয় একটু সময় দিয়ে আমরা একটা কিছু ভালো আশা করতে পারি তার কাছ থেকে। আশা করি ভালোই হবে, কারণ উনিও খুবই ভালো কোচ এবং আমাদের প্লেয়াররাও সব আগে থেকেই এই ধরনের ধারণা তাদের আছে। তো আমার মনে হয় কোনো খুব একটা সমস্যা হবে না। এর আগে দুপুরে টিম ম্যানেজারের কাছে রিপোর্ট করেন ফুটবলাররা। নতুন কোচের অধীনে নতুন অভিজ্ঞতা নিতে মুখিয়ে তারাও। তবে জামালের উচ্ছ্বাসটা যেন একটু বেশি, কারণ সামর্থ্য থাকার পরও হাফিয়ার কাবরেরা মোটামুটি যে তাকে ফেলেই দিয়েছিলেন বাতিলের খাতায়। যেটা আগে ছিল উনি আসলে আমাকে প্রেফার করছে না, এটা সবাই জানতো, সবাই জানে। সো আশা করি নতুন কোচ, নিউ এনার্জি, নিউ স্টার্ট, সব কিছু নতুন। সো এখানে আমি আমার বেস্টে দিব। থমাস ডুলির প্রথম অনুশীলন সেশনে অংশ নিয়েছিলেন 16 ফুটবলার। প্রবাসী ফাহমেদুল যোগ দিয়েছেন এরই মধ্যে। হামজা, সমিত, জায়ানদের সরাসরি যুক্ত হওয়ার কথা রয়েছে সান মেরিনোতে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবার নারী সাফের খবর। শুরু হয়ে গেছে নারী সাফ চ্যাম্পিয়নশিপের উন্মাদনা। প্রথম ম্যাচে ভুটানকে 1-0 গোলে হারিয়েছে নেপাল, আর বাংলাদেশের গ্রুপে থাকা মালদ্বীপকে 11-0 গোলে বিধ্বস্ত করেছে ভারত।
এদিকে আজ ম্যাচ না থাকায় হ্যাটট্রিক শিরোপার জয়ের মিশন ভারতের গোয়ায় তৃতীয় দিনের মতো অনুশীলন করছে বাংলাদেশের নারীরা। আফিদা, ঋতুপর্ণাদের নিয়ে অষ্টম আসরের ট্রফি জয়ের বড় স্বপ্ন দেখছেন টিম ম্যানেজমেন্ট। বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াই এবার ভারতের মাটিতে শুরু হয়ে গেছে আসর। সাফ উন্মাদনায় কাঁপছে গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়াম। বাংলাদেশ মিশন শুরু করবে 2 দিন পর। তার আগে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে অনুশীলনে ব্যস্ত নারী ফুটবলাররা। ওয়ার্ম আপ দিয়ে শুধু ফিটনেস নয়, বল নিয়ন্ত্রণ, পাসিং আর নিজেদের মধ্যে ম্যাচ সিনারিতে তৃতীয় দিনের অনুশীলন করেছেন আফিদা, ঋতুপর্ণারা। কোচ পিটার বাটলারের অধীনে দল এখন আত্মবিশ্বাসী, লক্ষ্য আরেকটি সাফ শিরোপা। থাইল্যান্ডে আমাদের ক্যাম্পটা খুব ভালো হয়েছে, সেখান থেকে আমাদের মেয়েরা খুব বুঝতে পারছে সাফে আমরা কি করব। এটা নিয়ে আমাদের মেয়েরা খুব ভালো প্র্যাকটিস করতেছে এবং আশা রাখি মেয়েরা খুব ভালো করবে। সাফের আগে থাইল্যান্ডে প্রস্তুতি ক্যাম্প করেছে বাংলাদেশ, সেখানে প্রস্তুতি ম্যাচেও মিলেছে ইতিবাচক ফল। বৃহস্পতিবার মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর 31 মে স্বাগতিক ভারতকে মোকাবেলা করবে লাল সবুজ। প্রতিপক্ষ অলওয়েজ অল টাইম প্রতিপক্ষ তারা সবসময় শক্তিশালী। আমরা তাদের নিয়ে চিন্তা করব, আমরা আগেও চিন্তা করেছি তাদের নিয়ে, যে তাদের সাথে আমরা কিভাবে খেলবো। শিরোপা ধরে রাখার মিশনে এবার আরো পরিণত বাংলাদেশ। এই দলটির এখন আছে এশিয়ান কাপ খেলার অভিজ্ঞতা। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কিভাবে লড়াই করতে হয় তা বেশ ভালো করেই জানা বাটলার শিষ্যদের। তামিম হোসেন, সময় সংবাদ। ক্রিকেটের খবর প্রকাশ করা হলো বিসিবি নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন 8 কাউন্সিলর। 7 জেলায় 7 জনই জেলা ও বিভাগীয় পর্যায় থেকে। চট্টগ্রাম বিভাগ থেকে শরীফুল ইসলাম অপু মনোনয়ন প্রত্যাহার করায় ভোট ছাড়াই পরিচালক হচ্ছেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু ও লক্ষ্মীপুর জেলার কাউন্সিলর মাইন উদ্দিন চৌধুরী। ক্লাব ক্যাটাগরি থেকে 12 পদের বিপরীতে 16 প্রার্থী লড়াই করবে। ফারুক বুলবুল ছাপিয়ে তামিম ইকবালের অ্যাডহক কমিটি, আরও একটা বিসিবি নির্বাচন। তবে পরিবর্তন হয়নি নির্বাচনী প্রক্রিয়া, অনেকটা একইভাবে হতে যাচ্ছে আসন্ন বিসিবি নির্বাচন। 7 জুন অনুষ্ঠিত হবে নির্বাচন। ঈদের আগে শেষ কার্যদিবসে ছিল মনোনয়ন প্রত্যাহারের সুযোগ। এদিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন চট্টগ্রাম বিভাগের ফেনী জেলার কাউন্সিলর শরীফুল ইসলাম অপু। আর তাতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু, তার সঙ্গে মঈন উদ্দিন চৌধুরী। ব্যক্তিগত কারণ দেখিয়েই প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন অপু। মনোনয়ন তোলার মূল বিষয় ছিল যে যেহেতু একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবার বোর্ডে নির্বাচনের সুযোগ এসছে। আমি ফেনী থেকে কাউন্সিলর হয়েছি, আমি একজন একেবারে ছোট থেকে ক্রীড়া সংগঠন করে উঠে এসেছি। তো ওই জায়গা থেকে সবারই একটা আগ্রহ থাকে ক্রিকেট বোর্ডে নিজের একটা সুযোগ তৈরি হওয়ার। এটার মূল কারণ ছিল ফেনীর ক্রিকেটকে আমি যেন রিপ্রেজেন্ট করতে পারি। এখানে আমার মূল ছাত্রটা হচ্ছে ফেনী ক্রিকেট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হওয়ার তালিকায় আরও আছেন ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও SM আবদুল্লাহ আল ফুয়াদ, সিলেট বিভাগের একমাত্র প্রার্থী আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী বিভাগের মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর বিভাগের মির্জা ফয়সাল আমিন। এছাড়া ক্যাটাগরি 3 থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর। প্রার্থী তালিকা থেকে জেলা বিভাগের বাইরে ক্লাব ক্যাটাগরি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন লিজেন্ডস অফ রূপগঞ্জের লুৎফর রহমান বাদল ও মাহমুদ উর রহমান। 2 প্রার্থী প্রত্যাহার করে নেয়ার পরও এই ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বী আছেন 16 জন, যেখান থেকে নির্বাচিত হবেন 12 পরিচালক। এই ক্যাটাগরি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। এছাড়াও অ্যাডহক কমিটির বেশ কিছু হেভিওয়েট প্রার্থী আছেন এই ক্যাটাগরিতে। গুঞ্জন আছে ক্যাটাগরি 2 থেকে 10 পরিচালক এরই মধ্যে বাছাই করা আছে। বাকি 2 পদের জন্য লড়াই করতে হবে 6 জনকে। এছাড়াও জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে নির্বাচন হবে খুলনা ও বরিশাল বিভাগে। খুলনায় 1 পরিচালকের বিপরীতে আছেন 3 জন, আর বরিশালে 1 পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 প্রার্থী। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এই ছিল ভোরের সময়। সকালের সময় সঙ্গে থাকবেন তাজমিলা খান। ধন্যবাদ আলিফ। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।